আচ্ছা, মোটামুটি কি সবার কথা শোনা যাচ্ছে না? হ্যাঁ, যাচ্ছে। হুম। ইমরান ভাই কি শুনতে পাচ্ছেন কথা? শুনতে পাচ্ছি। ওকে, আচ্ছা আমরা একটু চেক দিয়ে আসি এফবিতে। আচ্ছা, শুরুতেই সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আমাদের আজকের এই লাইভে। আসলে আমরা এরকম ধরনের কোনো অনুষ্ঠান অ্যারেঞ্জ করা বা এরকম ধরনের কোনো অনুষ্ঠানে যোগ হয়েছি কিনা আমার আসলে এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই। এই কারণে হয়তো অনেক ভুল হতে পারে। আমাদের আমন্ত্রিত অতিথি আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সাতক্ষীরা জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সভাপতি মোহাম্মদ আল ইমরান ইমো, এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, এবং আমাদের সাথে আরো উপস্থিত আছেন সাতক্ষীরা জেলার বিপ্লবী নেতৃত্বদানকারী সমন্বয়ক মোহাম্মদ বখতিয়ার হোসেন, এবং আমি আছি মোহাম্মদ রায়হান কবির। সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আছি আলহামদুলিল্লাহ। বাকি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, ইমরান ভাই হেডফোন হলে খুব ভালো হতো। হেডফোন হলে খুব ভালো হতো। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে রায়হান কবির ভাই? জি জি, হ্যাঁ, স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। স্পষ্ট ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক। আমার কথা কি ক্লিয়ার শোনা যায়? কার জন্য স্পিকার থেকে ডাবল আসতেছে? আচ্ছা, আমরা একটা করতে পারি, যে যখন কথা বলবে আমরা বাকি সবাই একটু মিউট করে রাখবো, তাহলে সব থেকে ভালো হবে, এটা মনে হয়। তো আচ্ছা, আমি সরাসরি আমাদের আলোচনা পর্ব যেতে চাই। আজকের আলোচনা পর্ব আমি সাজিয়েছি যে বিপ্লব পরবর্তী কেমন বাংলাদেশ চাই। আমরা বিপ্লবের পূর্ববর্তী অবস্থায় একরকম বাংলাদেশ ছিল, আর বিপ্লবের পরবর্তীতে আমরা সবাই সবার স্থান থেকে নতুন এক বাংলাদেশ চাই। তো সাতক্ষীরা জেলা থেকে যেহেতু সবার সম্মুখে এবং প্রথম শ্রেণীতে যে আমাদের যারা আছেন তাদেরকে আমি ইনভাইট করার চেষ্টা করছি। সো আমি ফার্স্টে চলে যেতে চাই সাতক্ষীরার জেলার ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ আল ইমরান ইমো ভাইয়ের কাছে। তো প্রথমেই চাই ভাইয়া কিছু শর্ট টাইমের মধ্যে কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম সবাইকে, সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আমি আমার সংগঠন এবং আমার ব্যক্তিগত জীবনাদর্শ থেকে যেটুকু প্রাপ্য এবং আমার যে ব্যক্তিগত অর্জন বা আমাদের যে সামষ্টিক অর্জন সবকিছু মিলিয়ে বলবো আর কি। তো সংক্ষেপে শেষ করব যে আমরা আসলে চেয়েছিলাম যেটা এবং পেয়েছি যেটা, সবকিছু মিলিয়ে আমাদের সাথে সামঞ্জস্যভাবে আছে কোনটা এবং কতটুকু দরকার ছিল আমাদের এবং আমরা কতটুকু পেয়েছি এবং ভবিষ্যতে আমাদের আশানুরূপ ভাবে আমরা কি পেতে পারি বা আমাদের সেই আকাঙ্ক্ষাটা কি রাষ্ট্রের কাছ থেকে। তো আমি সংক্ষেপেই বলবো, এই যে আমাদের এই রাষ্ট্র সংস্কার বা এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে বিপ্লবটা ঘটেছে 5ই আগস্ট, এই 5ই আগস্টের যে মেন যে ভিত্তি ছিল এটা অনেক আগে থেকেই 2009
কোটা সংস্কার আন্দোলন 2013, 2014 সবকিছু মিলিয়ে এই যে কোটা সংস্কার আন্দোলনের ভিত্তি গড়ে উঠেছে। তো সেখান থেকেই আর কি মানুষজনের ভিতরে একটা জিনিস কাজ করতেছিল যে স্বাধীনতা পরবর্তীতে যারা যুদ্ধে, মুক্তিযুদ্ধে যারা পা হারিয়েছে বা শরীরে কোনো অঙ্গহানি হয়েছে এবং যা ত্যাগ করেছে তাদের একটা ক্ষতিপূরণ দেওয়া। তো 72-এর সংবিধান অনুযায়ী সেখানে এই যে কোটা প্রথা প্রথম চালু হয়। তো এই কোটা প্রথা যখন 72-এর সংবিধান চালু হয় তখন শুধুমাত্র দেওয়া থাকে যে মুক্তিযোদ্ধা যারা এই মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে এবং সরাসরি তারা তাদের অঙ্গহানি হয়ে থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্ষতি সাধন হয়েছে তাদের। তো তাদেরকে সাময়িকভাবে কিছু ক্ষতিপূরণের জন্য এই যে কোটাটা দেওয়া, যে 72 পরবর্তী স্বাধীনতা পরবর্তী যে দেশে তারা এই জিনিসগুলো পেতে পারে এবং অগ্রাধিকার ভিত্তিতে পাবে বা পাওয়া উচিত। তো সেখান থেকে কোটার সৃষ্টি এবং তার সাথে আরেকটা জিনিস অ্যাড করা ছিল যে অনগ্রসর জাতিগোষ্ঠী একটা কোটা পাবে। তো এটাই ছিল হলো কোটার শুরু। তো আমরা যখন দেখলাম যে মুক্তিযোদ্ধা পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের মানে বাচ্চা কাচ্চা পাচ্ছে, যে তারা তাদের বাবা মা সঠিকভাবে কিছু কার্যক্রম করতে পারেনি এবং তাদের জন্য কিছু করতে পারেনি শুধুমাত্র দেশ স্বাধীনতা অর্জনের জন্য, এবং হাত পা থেকে শুরু করে বিভিন্ন অঙ্গহানি থেকে শুরু করে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। তো তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং তাদের সন্তানদের অগ্রাধিকার দেওয়ার জন্য ঠিক আছে এই কোটার একটা চালু হলো। কিন্তু পরবর্তীতে যখন তাদের সন্তানের সন্তান হলো বা নাতিপুতি, যেটা বলি মুক্তিযোদ্ধার নাতিপুতি, তখনই আর কি আমাদের সাধারণ ছাত্র জনতা এটাকে একটু করে যে তারা পেয়েছে, তাদের ছেলে মেয়ে পাচ্ছে, কিন্তু তাদের নাতিপুতা কেন পাবে? কারণ তাদের বাবা মা তো আর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেনি, তারা তো নিজেদের লাইফটা লিড করতে পারছে, তাদের জীবিকা শক্তি করে তারা তো তাদের ইনকাম সোর্সটা ঠিক রাখতে পারছে। তো তারা কেন এটা করছে বা কেন এটা পাবে? তো সেখান থেকেই তৈরি এই কোটার বিপরীতে মানুষের যাওয়া বা কোটাটার সংস্কার। তো এই যে কোটা সংস্কার, এটা যৌক্তিক দাবি। তো এই যৌক্তিক দাবিটাতে যখন 18 পরবর্তীতে আমাদের 12, 13, 14 পরবর্তীতে যখন যে আন্দোলন সংগ্রাম বা অনেকে যে দাবি জানায়, এই দাবি অনুযায়ী সবাই চেষ্টা করছে যে মাঠ পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে এই কোটার বিষয় নিয়ে কথা বলা, যে আমাদের কোটাটা পুরোপুরি বাতিল না করে কোটা সংস্কার করা। তো কোটা সংস্কার কেমন ছিল? যে একেবারে পুরোপুরি বাদ না দিয়ে ওই আনুপাতিক হার যেটা ছিল 56% যে কোটা, এই 56% কোটাটা কমায় নিয়ে আসার এবং যতটুকু যৌক্তিক অনগ্রসর জাতিগোষ্ঠী এবং মুক্তিযোদ্ধার সন্তানরা সহ কিছু কিছু জায়গায় নারী কোটা সহ কিছু কিছু যে যৌক্তিক কোটাগুলো আছে, সেই যৌক্তিক কোটাগুলো দিয়ে যেন আমরা এটা আমার স্বাধীন বাংলাদেশে আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র ছিল, সেটা যেন বাস্তবায়ন করতে পারি এবং চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা জায়গাতে আমরা যেন সঠিকভাবে এটা বাস্তবায়ন করতে পারি। এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। 9 থেকে 13, 14 অব্দি সেটা চেষ্টা করছে সবাই সাধারণভাবে করার, খুব বেশি মানুষের অংশগ্রহণ বা প্রত্যাশিত বা কাঙ্ক্ষিত অংশগ্রহণ ছিল না, এজন্য এটা খুব বেশি বড় আকারে আন্দোলনের রূপ নিতে পারেনি। কিন্তু আন্দোলন কিন্তু থেমে থাকেনি। তো দিন শেষে যখন দেখলাম 2018-তে এসে এইটার দানা দানা করে একটা ভিত বাঁধে যে এইবার এই আন্দোলন সংগ্রামের একটা চূড়ান্ত রূপ দেখে আমাদের কোটাটাকে যৌক্তিক একটা সংস্কার করতে হবে। দীর্ঘদিনের একটা আন্দোলন সংগ্রাম, অনেকের মারামারি, ছাত্রলীগ দ্বারা নিপীড়িত, পুলিশ দ্বারা নির্যাতিত এবং সরকারি বাহিনী সহ তাদের যে লেজুর ভিত্তিক যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর দ্বারা নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত ব্যক্তিদের দ্বারা নির্যাতিত হওয়ার পরেও একটা সময় এসে সরকার যখন দেখলো যে সাধারণ শিক্ষার্থীদের, আসলে এখানে একটা কথা অ্যাড করা আমি ভুলে গেছি, সেটা হলো
এই যে 18 কোটা সংস্কার শুধুমাত্র কোনো সরকার বিরোধী যে সংগঠনগুলো এমন কিন্তু না, সেখানে ছাত্রলীগের লোকজন উপস্থিত ছিল, বাম সংগঠনের লোকজন উপস্থিত ছিল, প্রায় প্রত্যেকটা ছাত্র সংগঠনের সদস্যরা ওখানে উপস্থিত ছিল। তো এটা সার্বজনীন একটা যৌক্তিক দাবি, তো এটা নিয়ে কারো কোনো বিতর্ক থাকার কথা ছিল না। তো এটা নিয়ে 18 কোটা সংস্কার যখন একটা চূড়ান্ত একটা আন্দোলনের রূপ নেয়, বৃহৎ আকারের রূপ নেয়, ঢাবি যখন বন্ধ করে দেওয়া হয়, বা ঢাবি থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুলো যখন প্রত্যেকটা ক্যাম্পাসে যখন এই কোটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়, তো তখনই শেখ হাসিনা একটা অধিবেশনে সরাসরি বলে যে কোটা সংস্কার না, পুরোপুরি কোটা বাতিল করে দেওয়া হলো, কোটা থাকবেই না। কিন্তু এটা যে তার একটা প্রহসন ছিল বা তার একটা প্ল্যান ছিল, এটা আমরা বুঝতে পারি 2024-এ এসে 18 পরবর্তীতে 2018 থেকে 2024 অব্দি 6 বছর পরে আমরা যখন জানতে পারি যে এই কোটা আন্দোলনের রায়টা স্থায়ী কোনো সমাধান না নিয়ে এসে সেটা রিট করা হয়েছিল, সেই রিটের রায়টা যখন 2024 সালের 5 জুন দিয়ে থাকে, তখনই আমরা বুঝতে পারি যে আমাদের সাথে ওইটা ছিল ধোঁকা। শেখ হাসিনার একটা ছলচাতুরি, স্বৈরাচারী যে ব্যক্তি, স্বৈরাচারী ক্ষমতাকে স্থায়ীভাবে রাখার জন্য এবং অন্য যে সংগঠনের যে আন্দোলন সংগ্রামটাকে স্থগিত করে দেওয়ার জন্য, স্থির করে দেওয়ার জন্য, এটা তার একটা প্ল্যান ছিল। তো আমরা বরাবরই বুঝতে পারছিলাম যে আমরা চেয়েছিলাম কোটা সংস্কার, তিনি করেছিল কি কোটা বাতিল, কিন্তু স্থায়ী কোনো সমাধান করেনি। তো ওই রিটের পরবর্তীতে এটা রায় আসে যে কোটা যে বাতিল ছিল সেটার সেই রায়টা স্থগিত। তার মানে 24-এর 5 জুনে এই রায়টা হয়। পুরোপুরি শিক্ষার্থীদের প্রতি একটা প্রহসন, শিক্ষার্থীদের অধিকার ন্যায্য দাবিগুলোর উপরে একটা বিরুদ্ধাঙ্গুলি দেখিয়ে এটা একটা প্রহসন আকারে আমাদের সামনে উত্থাপন করা হয়। তো সাধারণ শিক্ষার্থীরা যারা চাকরি প্রত্যাশী, তারা এটা সম্পূর্ণ ভাবে প্রতিরোধ করে এবং এটার প্রতিবাদ জানায় এবং এটা নিয়ে আন্দোলন সংগ্রাম গড়ে তোলে। ক্যাম্পাস থেকেই শুরু হয়, আবারও ঠিক সেই 18 কোটা আন্দোলনের মতো নূর রাশেদ ফারুক, আতাউল্লাহ, বিন আমিন সহ আরো অনেকেই, মোল্লা রহমতুল্লাহ থেকে শুরু করে অনেকেই, তো সবাইকে সবার মতো করেই আবারও আন্দোলন শুরু করে। এবার আন্দোলনের শুরু করে আমাদের আসিফ, নাহিদ, আক্তার, নুসরাত তাবাসসুম থেকে শুরু করে সার্জিস, হাসনাত, এরা চেষ্টা করে একটা আন্দোলনটাকে করার জন্য। ঠিক তখনই শেখ হাসিনা সরকার বুঝে যে আবারও ছাত্র আন্দোলনের মতো একটা বড় একটা প্ল্যাটফর্ম গড়ে উঠে যাচ্ছে। তো তখনই তার যে কূটনৈতিক বুদ্ধি দ্বারা সে চেষ্টা করছে সেই রায়টাকে 10 জুনে, মানে 5 জুনের যে রায়টা দিয়েছিল রিটের পরবর্তী, এবং সেই রায়টাকে আবার 10 জুনে এসে সেটা সংক্ষেপ ভাবে স্থগিত করে দেয় এবং স্থগিত করে দিয়ে শিক্ষার্থীদের প্রতি আবারও একটা প্রহসন জুড়ে দেয়। কারণ স্থায়ী কোনো সমাধানে না এসে এটা দেওয়া মানে তো এটা আমাদের প্রহসন। কারণ আমরা তো যেটা চেয়েছিলাম যৌক্তিক একটা সংস্কার, এবং সেটা সংসদে পাশ করতে হবে, কিন্তু সেটা না করে তিনি সেই রায়টা স্থগিত করে দিল। তার মানে শিক্ষার্থীদের প্রতি একটা অবিচার এবং তাদের ন্যায্য অধিকার থেকে বিরত রাখলো। আচ্ছা ইমরান ভাই, জাস্ট আমি একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমাদের সাথে যুক্ত হয়েছে ছাত্র অধিকার পরিষদ আশাশুনি শাখা থেকে গোলাম রসুল ভাই, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছে নুর আলম সোহাগ, ইমরান ভাইকে ধন্যবাদ দিয়েছে, ধন্যবাদ ইমরান ভাইকে। আমাদের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ শ্যামনগর উপজেলা, তাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছে। আমাদের লাইভে আরো আছে এসকে মোহসিনুর রহমান, সবাইকে ধন্যবাদ। আসলে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান শিরোনাম ছিল যে বিপ্লব পরবর্তী কেমন বাংলাদেশ চাচ্ছি আমরা, এই বিষয় নিয়ে। আমাদের সামনে কথা বলছিল মোহাম্মদ আল ইমরান ইমু। এই পর্যায়ে আমি সংক্ষিপ্ত ফার্স্ট বক্তব্য শুরুতে জাস্ট তার নাম, পরিচয় এবং আমাদের সেই রাজনৈতিক প্ল্যাটফর্মে কবে থেকে যোগ দেওয়া এবং সে কিভাবে এই গণ অধিকার পরিষদটা কেন সে বেছে নিয়েছে, এই বিষয়ে আমি জাস্ট সরাসরি চলে যাব। সাতক্ষীরা জেলার ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন। নয়ন ভাই, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। আপনি জি একটু ধন্যবাদ। জি ধন্যবাদ আপনি আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনি আপনার পরিচয় দিয়ে আপ- আপ- 2 মিনিটে সংক্ষেপে কিছু বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এমন একটা সুন্দর লাইভে আমরা 5 তারিখের পরবর্তী কিভাবে দেশ গঠনমূলক আলোচনা বা গণ অধিকার পরিষদ কেন করব এই বিষয়ে অনেক কথা হবে। আমাদের সংগ্রামী সভাপতি ইমরান ভাই আছেন এবং মিটিং এ যুক্ত আছেন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং যে আন্দোলন সাতক্ষীরা জেলাতে হয়েছে সেই আন্দোলনের একজন আহ সমন্বয়ক, যাকে না বললেই নয়, সমন্বয়ক বখতিয়ার ভাই উনি আছেন এবং সঞ্চালক হিসাবে রাহান ভাই আছেন। সবাইকে ধন্যবাদ। তো ইমরান ভাই অনেক কথা বলছে যে 18 থেকে আমরা কিভাবে কোটা আন্দোলন থেকে এই যে দেশটা পরিবর্তন হলো, যে সরকার পরিবর্তন হয়ে গেল, এই বিষয়ে অনেক কথা বলছে। তো আসলে এই বিষয়ে আমি কথা বলবো না। আমি যেটা বলতে চাই, আমি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের একজন প্রতিনিধি হিসাবে সাতক্ষীরা জেলাতে আছি। তো আপনি অনেক যে প্রশ্নগুলো করছেন, যদি কাইন্ডলি আরেকবার একটু বলতেন। আসলে আমার তখন একটু নেটওয়ার্কের প্রবলেম ছিল, একটু বললে আমি উত্তর দিতে মানে সুবিধা হতো আমার জন্য। আচ্ছা, আমরা বিগত দিনের নিউজ। আচ্ছা নয়ন ভাই, আপনার এখান থেকে কথাটা ডাবল আসতেছে, একটু মিউট করবেন। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার জানা মতে বা আমাদের নিউজ বা বিভিন্ন কালেকশন দেখে যে আপনি শুধুমাত্র যে একজন ছাত্র অধিকার পরিষদের কর্মী এমন না, আপনি সাতক্ষীরাতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বর প্রয়োজন হয় প্রথম সারি থেকেই আপনি ছিলেন, এবং মোহাম্মদ ইমরান ভাই, ইমরান হোসেন ইমু ভাইও ছিল, এবং বখতিয়ার ভাই। বাট এখন হচ্ছে পরবর্তী সময়ে অর্থাৎ 5ই আগস্টের পরে বিভিন্ন সমস্যা অসুবিধা বিভিন্ন প্রেক্ষিতে হয়তো আপনারা সেই সমন্বয়ক পরিচয়টা ব্যবহার করতেছেন না। এই কারণে হচ্ছে আমি জাস্ট নয়ন ভাই এর কাছে আমি একটা প্রশ্ন করতে চাই যে রাজনৈতিক দল হিসেবে আপনি আহ, যে ছাত্র অধিকার পরিষদ বা গণ অধিকার পরিষদে কেন বেছে নিয়েছেন, অর্থাৎ অন্যান্য রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে এই প্ল্যাটফর্মের মধ্যে আপনি কি পেয়েছেন যার কারণে আপনি এটা বেছে নিয়েছেন, জাস্ট সংক্ষেপে আপনি বলবেন। হ্যাঁ, গণ অধিকার পরিষদের সাথে আমি যুক্ত আছি যখন আমাদের যে মূল দল গণ অধিকার পরিষদ নাম হয় নাই, তখন থেকে আমি আছি। আমি 18 সাল থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে আমি যুক্ত আছি। তো 18 থেকে এই 24 অব্দি আমি সংগঠনের জন্য অনেক কষ্ট বা শ্রম দিয়েছি সাতক্ষীরা জেলাতে কিভাবে সদস্য সংগ্রহ করা যায়। তো ছাত্র অধিকার পরিষদ নিয়ে আমি বলবো না, সাতক্ষীরা যারা আছে তারা বলবে যে আমি কতটুকু ছাত্র অধিকারের জন্য আমার আহ শ্রম বা মেধা দিয়ে আমি সহযোগিতা করে যাচ্ছি। তো 5 তারিখের আগে যে আন্দোলনটা হয়েছে, এই আন্দোলনে মূলত আমরা প্রথমত আমি একটু প্রথম থেকেই বলি, যেহেতু আপনি শুনছেন বা শুনতে চেয়েছেন। 5 তারিখের আগে আমরা যখন আন্দোলনে অংশগ্রহণ করি বা আন্দোলনের প্রোগ্রাম করার জন্য সাতক্ষীরাতে একটা কিভাবে করা যায় বা এই বিষয়ে যখন একটা প্রোগ্রামের আয়োজন করি বা আলোচনা করি, তখন আমাদের ইমরান ভাই, ওনাকে আমরা আসলে প্রথম থেকেই নেতৃত্ব দিয়েছিলাম যে ভাই আপনি কিভাবে একটা রূপরেখা তৈরি করা যায় এই বিষয়ে আপনি একটা প্ল্যান বা পরিকল্পনা করুন। তো আমরা 14 তারিখ বা 13 তারিখ থেকে আমরা আন্দোলনটা শুরু করি। তো আমরা প্রথম দিন আমরা ডিসি অফিসে গেছিলাম একটা স্মারকলিপি নিয়ে। ওইখানে আমাদের মুষ্টি কয়েক লোক হয়েছিল, মানে ছাত্র হয়েছিল 30 থেকে 40 জন, যেটা আমরা গভর্নমেন্ট কলেজ মাঠ থেকে শুরু করছিলাম। তো এর আগে একদিন আমরা বিকালে একটা প্রোগ্রাম করছিলাম, সংবাদ সম্মেলন। সেখানে আমরা পরবর্তী দিন যে কার্যক্রম ঘোষণা করব, ইমরান ভাইয়ের মাধ্যমে আমরা ঘোষণা দিয়েছিলাম, এবং পরবর্তী দিন ঠিকই আমরা একটা প্রোগ্রামের অ্যারেঞ্জ করছিলাম। তারপর থেকে 15 তারিখ বলেন, 16 তারিখ বলেন, হয়তো একটু সংখ্যায় কম হয়েছে, কিন্তু তারপর থেকে কিন্তু আন্দোলন থেমে থাকেনি। ইমরান ভাই অ্যারেস্ট আমাদের ছিল। তারপর ইন্টারনেট বন্ধ থাকার পরেও যে 3-4 তারিখ যে আন্দোলন হয়েছে, সেখানেও কিন্তু ইমরান ভাইয়ের অংশগ্রহণ ছিল এবং 5 তারিখেও আসছিল বা আমরা প্রোগ্রাম করছি। তো বৈষম্য ছাত্র আন্দোলন যে প্রোগ্রাম করছি বা আমরা যে
নেতৃত্ব দিয়েছি, এটা অনেকেই জানে। বা 5 তারিখের পরে অনেক বিতর্কিত বা অনেক কার্যক্রম হয়েছে। তো আমার দিক থেকে থেকে আমি বলতে বলতে চাই, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছেড়ে আমি কেন এখানে যাইনি, বা কেন ছাত্র অধিকার পরিষদে আছি, বা কেন যুক্ত হবে। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ সেই কোটা সংস্কার আন্দোলন থেকে তৈরি। কোটা সংস্কার আন্দোলন যখন হয়েছে তখন সাধারণ সংরক্ষণ ছাত্র অধিকার পরিষদ নামে একটা সংগঠন বা একটা সবাই যে ব্যানারে এখন মানে 24 সালে আমরা আন্দোলন করছি, তো সেই সময় একটা ব্যানার ছিল যে ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ। তো পরবর্তীতে একটা আহ ছাত্র সংরক্ষণ অধিকার পরিষদ থেকে ওই নামটা বাদ দিয়ে উনি ছাত্র অধিকার নাম দিয়ে একটা সংগঠন তৈরি করে, সেই সংগঠনে আমরা যুক্ত আছি। তো আমি বলতে চাই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, আমার মতে এখানে ছাত্র অধিকার, ছাত্র দল, ছাত্র শিবির নির্বিশেষে সবাই এখানে অংশগ্রহণের মাধ্যমে আন্দোলনটা সফল হয়েছে। বিশেষ করে সাতক্ষীরাতে যখন আন্দোলন করছি তখন আমি দেখছি ছাত্র দল থেকে আহ, আমার সাথে যারা যোগাযোগ করে আসছিল, যেমন আমাদের সাতক্ষীরা সরকারি পলিটেকনিক কলেজের মিজান ভাই, উনিও ছিল, বা তুহিন ভাই ছিল ছাত্র দল থেকে, বা অর্ক ভাই ছিল, অনেকেই সিনিয়র পর্যায়ের নেতারা ছিল, আমাদের অনেক সহযোগিতা করছে, এবং ছাত্র শিবির থেকে অনেকেই আসছে। তো আমার যেটা মতামত, যদি এখানে একটা প্ল্যাটফর্ম তৈরি হয় বৈষম্য ছাত্র আন্দোলন, তাহলে এই নামটা ব্যবহার না করে যদি অন্য কোনো নাম দিয়ে তারা একটা আচ্ছা, প্ল্যাটফর্ম এই করতে চায়। প্রসঙ্গে একটু পরে যাব। আচ্ছা, নয়ন ভাই, এই প্রসঙ্গটা আমাদের লাস্টে থাকবে। আচ্ছা, জাস্ট আচ্ছা, আমি আপনাকে মিউট করতেছি। আমি এখন যাচ্ছি সাতক্ষীরার আন্দোলনের নয়ন ভাই একটু মিউট করবেন। হ্যাঁ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখে বা প্রথম সারির যে নেতৃত্ব ছিল বখতিয়ার, মোহাম্মদ বখতিয়ার হোসেন, সবাই তাকে চেনেন, সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজের স্টুডেন্ট। তো আমি তার কাছে যাচ্ছি, জাস্ট একটা প্রথমেই তার পরিচয় দিবে এবং খুব শর্টে, কারণ আমাদের অনেকগুলো আমি সাজিয়েছি, অনেক প্রশ্ন আছে। নয়ন ভাই যে বিষয়ে বলতেছিল যে বর্তমানে যে কোন প্ল্যাটফর্ম হতে যাচ্ছে বা কি হতে যাচ্ছে, কাদের অবদান, সবগুলো আমরা আসবো। তো প্রথমে হচ্ছে আমরা আমাদের পরিচয় এবং আমাদের অবস্থানটা ক্লিয়ার করব। আহ, এবং আমি বখতিয়ার ভাই, যেহেতু উনি কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে এখনো তারকে প্রকাশ করে নাই, সেহেতু আমি তাকে জাস্ট সমন্বয়ক হিসেবেই আমি আখ্যায়িত করতেছি। তার যে সমন্বয়ক এবং 5ই আগস্টের পূর্ববর্তী সময়ে দেশের যে অবস্থা ছিল, অর্থাৎ পুলিশ দিয়ে যে নির্যাতন নিপীড়ন ছিল, সেই সময়ে তার যে সাহসিকতা, তাকে কে অনুপ্রাণিত করছিল, তো এই বিষয়ে জাস্ট তার পরিচয় একটু জাস্ট সংক্ষেপে বলবে। আনমিউট করো বক্তিয়ার, আনমিউট করুন। হ্যাঁ বখতিয়ার ভাই, আপনি একটু আনমিউট করবেন। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি, শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বখতিয়ার হোসেন। ধন্যবাদ দিব প্রথমে মোহাম্মদ রায়হান কবির, আজকের এই অনুষ্ঠানের সঞ্চালক, এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং এখানে আমন্ত্রিত অতিথি আছে জনাব ইমরান হোসেন ভাই এবং আব্দুল আজিজ নয়ন ভাই, সবাইকে অনেক ধন্যবাদ। আর আজকে এই অনুষ্ঠানে আমার আমার প্রশ্ন হচ্ছে যে আমি কোথা থেকে অনুপ্রাণিত হয়েছিলাম। তো আন্দোলন এমন এই গণ অভ্যুত্থানে আমরা না, না, আপনার যেদিন শুরু করেছিলাম। প্রথম প্রশ্ন, আপনি বর্তমানে কোন পেশায় নিয়োজিত আছেন, এবং আপনি কোন রাজনৈতিক প্ল্যাটফর্মে যাওয়ার দিকে আপনার এখন প্রকাশ করতে হবে এমন না, আপনি প্রকাশ করেন না যেহেতু, এরকম কোনো ইচ্ছা আছে কিনা যে আপনি সামনে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম দিবেন বা দিতে যাচ্ছেন, আমরা খুব সহজ খুব সদূরে জানতে পারি কিনা, কোনো সুখবর আসবে যে হ্যাঁ এমন একটা প্ল্যাটফর্মে সে উম, যোগ দিচ্ছে কিনা, এটা বিষয়ে একটা আমরা ক্লিয়ার করতে চাই। ইভেন সে কোথা থেকে অনুপ্রাণিত হয়েছিল, দুইটা বিষয়। হ্যাঁ, ধন্যবাদ রায়হান কবির। আহ, আমি বখতিয়ার হোসেন, সাতক্ষীরা সরকারি কলেজে অনার্স ফাইনাল ইয়ারে ম্যাথমেটিক্সে পড়ছি।
বর্তমানে রাজনৈতিক কোনো পরিচয় আমার নাই। আমি একজন সাধারণ হিসেবে আন্দোলন করেছি এবং যতটুকু বলেন যে আন্দোলনকে নেতৃত্ব দিয়েছি। এখনো পর্যন্ত আমার কোনো রকম কোনো রাজনৈতিক পরিচয় নাই এবং ভবিষ্যতে আসবো কিনা সেটা আমি এখনই বলতে চাচ্ছি না, কারণ রাজনীতি একজন ব্যক্তি হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে অবশ্যই কোথাও না কোথাও কোনো না কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মের সাথে জড়িত থেকে দেশ গঠনের কাজ করার ইচ্ছা আছে। হয়তোবা আমার পরবর্তীতে এটা নিয়ে আমি কথা বলবো। সো এটা নিয়ে আর আমি বিস্তারিত বলতে যাচ্ছি না। আর আজকে এখানে যারা উপস্থিত আছেন, আব্দুল আজিজ নয়ন ভাই, ইমরান ভাই, যদি আমি বলি যে আন্দোলনে কাদের দেখে অনুপ্রাণিত হয়েছি, আমার সাথে যদি আমি বলি যে আন্দোলন দেখে অনুপ্রাণিত হয়েছি, তাহলে সেটা ছিল ইমরান ভাই। এটা ফার্স্ট কথা। দ্বিতীয়ত, সারা দেশে যখন এই অবস্থা ছিল, কেউ ভয়ে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা ফেসবুকে একটা পোস্ট পর্যন্ত করতে পারতাম না। এমত অবস্থায় যখন দেশের এরকম পরিস্থিতি চলে আসলো, তখন আমরা আসলে সাতক্ষীরার কথাই আমি বলবো, যেহেতু আমি সাতক্ষীরাতে গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। তো সাতক্ষীরাতে তখন ইমরান ভাইয়ের নেতৃত্বেই আন্দোলনটা শুরু হয়েছিল এবং যখন আমরা ফেসবুক দেখতাম নিউজ পড়তাম, তখন অনুপ্রেরণার কোনো শেষ ছিল না। যখন দেখতাম যে আমার বোনের উপর নির্যাতন হতো, আমার ভাইয়ের উপর নির্যাতন হতো, ঢাবিতে পুলিশ গুলি চালাইতো, আমার ভাইদের লাঠি পেটা করতো, যখন দেখতাম যে শহীদ আবু সাইদ বুক পেতে বীরের মতো গুলি খাচ্ছে, তখন আর বাড়িতে বসে থাকার কোনো সুযোগ ছিল না। সেটা থেকে অনুপ্রাণিত হইতাম। আর অনুপ্রেরণার আরেকটা অংশ ছিল আমার আম্মু। যদিও আন্দোলনের প্রথম দিকে উনি আমাকে কয়েকদিন যাওয়ার অনুমতি, প্রথম 1 দিন না 2 দিন আমি আন্দোলনে গেছিলাম আম্মুকে না জানিয়ে, পরবর্তীতে এসে আম্মু এটা জেনে যায়। তারপর থেকে আমাকে ফোন দিয়ে বলতো যে যাই করিস না কেন সাবধানে করিস, তোর তো আসলে বাবা নাই, যাই হোক সাবধানে করিস। তারপর আমি বললাম আম্মু দোয়া রাখো। আর আজকে যে কাজটা আমি করতেছি, এই কাজটা তো কারোর না কারোর করতে হবে। আজকে আরেকটা পয়েন্ট আমি এখানে অ্যাড করি। আমার আম্মুকে আমি একটাই কথা বলেছিলাম যে এই যে 2018 নির্বাচন, তারপরে 2023-এর যে নির্বাচন, এই নির্বাচনে তুমি কিন্তু ভোট দিতে পারো নাই। আজকে তোমার ভোটাধিকার নিশ্চিত করার জন্য আমি রাজপথে নামছি। তখন আম্মু অনেকটা হাসতো যে তুই কেন, আরো তো লোকজন আছে। এবং শেষমেশ আমি বেশি বিস্তারিত করব না, শেষমেশ আম্মু একটা কথাই বলতো যে ঠিক আছে যাস, তবে একটু সাবধানে থাকিস, আর সামনের দিকে যেন না থাকিস। তো আমি অনুপ্রেরণার দিক থেকে যদি আমি বলি, ফার্স্ট আমার ইমরান ভাইকে দেখে অনুপ্রেরণিত হয়েছিলাম। আরেকটা অংশ ছিল আমার আম্মু, আরেকটা কথা না বললে নয়, আমার ভাইয়া বলতো যে ভাইয়া শুধু একটাই কথা বলতো যে ঠিক আছে তুই আন্দোলনে যা, সমস্যা নেই, যেন গুলিটা খাস না, আর জেল জরিমানা যা হয় পরে আমি তোরে ছাড়াই নিয়ে আসবানি, যেন গুলিটা খাস না। তুই যদি গুলি খাস তাহলে আম্মু আমারে অনেক বকবেনি, কবেন তোর জন্য আজকে ও আন্দোলনে গেছে, তুই যেন গুলিটা খাস না, বাকি আমি ছাড়াই নিয়ে আসবানি। এই 3জন ছিল। আর ফেসবুক আর আন্দোলনে আবু সাইদ, মুগ্ধ, যাদের কথা না বললে নয়, যারা জীবন দিয়েছে, যাদের অনেক বোন আছে যাদেরকে আমরা লাঠি পেটা হতে দেখছি, রক্তে তাদের শরীর ভেসে যেতে দেখছি। আমাদের আবু সাইদ ভাই, অসীম ভাই, মুগ্ধ ভাই, যখন এদেরকে দেখছি তখন আর বাড়ি বসে থাকার কোনো সুযোগ ছিল না। শুধু আমি না, সাতক্ষীরার ছাত্র এবং সাধারণ জনতা, তারাও আন্দোলনে নেমেছিল। তো এই ছিল আমার আন্দোলনে অনুপ্রেরণার গল্প। যখন বিশেষ করে আবু সাইদ ভাই, তার যখন বীরের মতো গুলি লাগছিল, ওটা দেখে আমি আর কোনোদিন, আমার কখনো মনে হয় না যে আমি আর কি বেঁচে থেকে লাভ কি, এক ভাই গেছে, আমিও রাজপথে থেকে শহীদ হয়ে যাই। এই ছিল আমার ধন্যবাদ। অনুপ্রেরণার গল্প। ধন্যবাদ। আসলে সবারই আসলে কোনো না কোনো অনুপ্রেরণার জায়গা থেকেই সবাই সম্মুখে এসে আন্দোলন করার সাহস পেয়েছে। তা আমি আমার জায়গা ক্লিয়ার করি। আমার বাসা সাতক্ষীরা। বেসিক্যালি আমি কিন্তু হচ্ছে যারা আছে সামনে সবাই আমার পরিচিত। আন্দোলনের পূর্বে কিন্তু কেউ আমার পরিচিত ছিল না। আমি বেশিরভাগ ঢাকাতে থাকা হয় বেশি। তো যখন ঢাকাতে অনেক নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়, যে থাকা যাচ্ছে না, মেসে বাসায় ব্যাক করতে হবে, তখন আমি বিভিন্ন পোস্ট দেখি এবং পোস্ট করতে থাকি যে সাতক্ষীরার কি কেউ নাই যে আন্দোলন ডাক দেবে, সাতক্ষীরা কি একবারে শেষ, কিচ্ছু নাই। তো পোস্ট দেখি, সেখানে হচ্ছে যে এমন থাকে যে আন্দোলনে যোগ দিতে হলে
যোগাযোগ করুন। তো আমি সেই যোগের দেখে লিঙ্কেই ইমরান ভাইয়ের প্রথমে মেসেজ দেওয়া হয় মেসেঞ্জারে, দেন ওইখান থেকে হোয়াটসঅ্যাপে, দেন আমি আমার ভাইকে প্রথম এসএমএস দিই যে ভাই ব্যানার কি হয়ে গেছে, আমি কিছু টাকা দিতে চাই। মানে আমার তখন মনে হচ্ছে যে আমি ইনকাম করে কি করবো, যদি নাই পাচ্ছি, যদি নিজে কথাই না বলতে, তখন বললো না সব ব্যবস্থা হয়ে গেছে, তোমরা টাইমে চলে এসো। আমি বললাম ঠিক আছে দেখা হবে। দেন ফার্স্ট যেদিন যাই, তো আমরা তো করতে পারি না, কারণ প্রথম প্রোগ্রাম ছিল সাতক্ষীরা গভর্নমেন্ট কলেজ, আর ওইখান থেকে আবার মুভ করে আবার হচ্ছে নারিকেলতলা, তো বিভিন্ন অনেক সমস্যা সবাই জানে। তো তারপর থেকে যখন ইমরান ভাইয়ের নেতৃত্ব দেখে আমি এবার ভীতু টাইপের, ঠিক আছে, আন্দোলনে যাওয়া, আমার বেশ কিছু সমস্যা ছিল চাকরির বিষয় নিয়ে। তো আহ, ইমরান ভাইকে দেখে অনুপ্রাণিত হয়ে যেভাবে মাস্ক পরে হলেও মানে অ্যাটলিস্ট থাকা, অ্যাটেন্ড দেওয়া, যে আমি একজন থাকলে একজন সদস্য বাড়বে। আর ওই সময়টা এমন ছিল যে সংখ্যায় বাড়ানো খুব ইম্পর্টেন্ট। তো এই বিষয় থেকে সেইখান থেকে ইমরান ভাইয়ের পরিচয়। আর সব থেকে আমি আমার জায়গাটা ক্লিয়ার করি, সেটা হচ্ছে অনেক নেতা বা নেতৃত্ব, যেমন আমি আমার কথা ভুল হলে ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যে মির্জা ফখরুল সরি, বিএনপি একটা নেতা মেবি বলছে যে টাকা না থাকলে ভিক্ষা করে খান, বাট মানুষের উপর কিছু চাপাই দিয়েন না, এরকম কোন একটা জিনিস দেখছিলাম। তো ইমরান ভাই উনি যে পর্যায়ে বা যে নেতৃত্বে বা যে পর্যায়ে আছে, ওনার মধ্যে যে রাজনৈতিক প্ল্যাটফর্মটা ব্যবহার করে কোনো আদার্স সার্ভিস নেওয়ার এরকম মেন্টালিটি তার মধ্যে নাই। তো বেসিক্যালি সেইখান থেকে তাকে আমি আমার মন থেকে বড় ভাই হিসেবে ভালোবাসি, এবং তাকে দেখি, তার নেতৃত্ব আমি সাপোর্ট করি সবসময়। এটা আমি আমার জায়গাটা ক্লিয়ার করলাম। আচ্ছা, এবার আমি সরাসরি যেতে চাই আমার ইমরান ভাইয়ের কাছে। ইমরান ভাইয়ের কাছে জাস্ট একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই, যে বর্তমানে আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি, যে সমন্বয়করা কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকতে পারবে না বা আসতে পারবে না, বা সমন্বয়ক হতে হলে তাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম ছেড়ে দিতে হবে। অন্য জায়গার কথা আমি আমি বলবো না, বাট আমার সাতক্ষীরা জেলার কথা আমি বলবো। এটা আসলে এই কথাটা আসতেছে কিনা তার কাছে প্রথম প্রশ্ন থাকবে, এবং যদি এসে থাকে তাহলে শুধুমাত্র কি সাধারণ শিক্ষার্থীদের দ্বারাই এই আন্দোলনটা মুভমেন্ট করা পসিবল ছিল, নাকি এটা সম্ভব হয়েছে, এটা তার কাছে আমার প্রশ্ন থাকবে। ধন্যবাদ রাহান। তো আমি সম্পর্ক প্রশ্নটাও অ্যাড করেছি। আমার দুইটা বিষয় ক্লিয়ার করবো, যে আন্দোলন সংগ্রাম যখন শুরু হয়েছিল তখন মাঠ পর্যায়ে থাকার মতো কোন সংগঠন বা কোন রাজনৈতিক সংগঠন বা কোন ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাড়া কোন সাধারণ শিক্ষার্থী প্রথম কি উদ্যোগ নিতে পেরেছিল, এটা আমার সবার কাছে প্রশ্ন থাকবে। কারণ কোন একটা যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করা আর একটা যৌক্তিক আন্দোলনটাকে শুরু করা এবং সেটাকে পরিকল্পনা থেকে শুরু করে বাস্তবায়ন অব্দি নিয়ে যাওয়া, এটা কোনো সাংগঠনিক ব্যক্তি ছাড়া সহজে এটা পসিবল হয় না। কিছু কিছু জায়গায় হতে পারে, কিছু কিছু ব্যক্তি থাকবে যাদেরকে কিছু কিছু গুণাবলী থাকবে, যারা নেতৃত্ব দিতে পারে, তারা সাধারণ শিক্ষার্থী হতে পারে, তারা অরাজনৈতিক হতে পারে, যেমন আমাদের বক্তিয়ার। কিন্তু তারপরেও এই উদ্যোগটা নেওয়ার মতো একটা ব্যক্তি বা সাংগঠনিক একটা ব্যক্তি থাকা দরকার। তো আমি ব্যক্তিকেন্দ্রিক ভাবে বলবো না, যখন আন্দোলন সংগ্রামে শুরু হয়েছে আমরা দীর্ঘদিন ধরে দেখেছি, দীর্ঘ 17 বছর 5ই আগস্টের আগ পর্যন্ত কখনো কোনো রাজনৈতিক সংগঠন সেভাবে দাঁড়াতে পারে না। শুধুমাত্র একটা সংগঠন, সেটা হলো বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, যেটা 18 সালে অগ্নিগর্ভ থেকে উঠে দাঁড়াইছে, ঠিক আছে, সেটা সৃষ্টি। কারণ প্রত্যেকটা যৌক্তিক দাবিতে তারা রাজপথে নেমেছে, ঢাবি থেকে শুরু করে সারা বাংলাদেশ প্রত্যেকটা ক্যাম্পাস, প্রত্যেকটা জেলা শহর, উপজেলা শহর, ইউনিয়নে তারা দাঁড়িয়েছে যে কোনো যৌক্তিক আন্দোলনে। শুধুমাত্র একটা কারণে তাদেরকে পুলিশ বা স্বৈরাচারী শাসক এ করতে পারে না, সেটা হলো তাদের নামে কোনো ব্লেম নেই, না ক্লেম নেই, না পাচ্ছে তাদের রাজাকার হিসেবে উপাধি দিতে, না পারতেছে তাদেরকে স্বৈরাচারী হিসেবে বলতে। কারণ তাদের জন্মই 18 সালে, তাদের রাজপথ থেকে তৈরি, ছাত্রদের নেতৃত্বে তৈরি। তো এটা আমাদের সব থেকে মূল ছিল যে আমরা ওই জিনিস শুরু করতে পেরেছিলাম এবং আমাদেরকে পুলিশ সেভাবে বাধা দিতে পারেনি। তবে অন্যান্য সংগঠনগুলো চেষ্টা করেছিল অবশ্য, কিন্তু তারা তো পারেনি, কারণ তারা রাজপথে টিকে থাকতে পারেনি, তাদের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা ছিল। তবে এইটুকু বলবো যে আন্দোলন সংগ্রাম যখন শুরু হয়েছিল একদম শুরু থেকেই জানি যে এই যে কোটাটা আসলে এই কোটা সংস্কার বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটা আমাদের সংগঠনের সৃষ্টির শুরু থেকেই। তো এইটার ভিত্তি হলো আমরা, এটা শিকড় হলো আমরা, এই শিকড় থেকে আমাদের তৈরি।
তো এই জিনিসটা আমাদের রক্তে মিশে গেছে। তো সেখান থেকে আমাদের প্রত্যেকটা জেলা উপজেলা শহরে আমাদের ছাত্র সংগঠনের দায়িত্বশীলেরা চেষ্টা করছে যে তাদের জায়গা থেকে নিজে উদ্যোগে আন্দোলনটাকে নেতৃত্ব দেওয়া। তো সেখান থেকে আমার নেতৃত্ব দেওয়া, এবং তার পাশাপাশি সর্বপ্রথম আমি সাতক্ষীরার কথাটাই বলবো, সারা বাংলাদেশের কথা না বলি, সাতক্ষীরার কথাই বলবো। সাতক্ষীরাতে যখন আমরা আন্দোলন সংগ্রাম শুরু করি, তো সর্বপ্রথম আমার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ নয়ন, আমার সাংস্কৃতিক সম্পাদক কাজী আমিনুল আদনান, আমার আহাসিন উপজেলার জয়েন্ট সেক্রেটারি, আমার কালীগঞ্জ উপজেলার দায়িত্বশীল, এরকম অহরহ ছেলে ছিল আমার সাতক্ষীরার আমার সংগঠনের। কারণ কি, সাধারণ শিক্ষার্থীরা খুব ভয় পেত। তারা কিন্তু মনে এটা পোষণ করতো যে আমরা আন্দোলনের সংগ্রামে যাবো, কিন্তু তারা তো সেই ভরসা পাইতো না। কিন্তু আমার সংগঠনের ছাত্ররা ভরসা পাইতো কেন, যে ইমরান ভাই তো আমাদের রেখে পলাবে না বা যাবে না, এবার আমরা তাদের ভরসা পাইতাম যে তারা আমাকে বিপদে রেখে পলাবে না। তো এই জায়গা থেকে আমরা সাহসের দিক থেকে সর্বপ্রথম আমরা ক্ষুদ্র পরিসরে হলে আমরা শুরু করি, এবং মাঠ পর্যায়ে যখন যেদিন শুরু করি, তারপর থেকে দু একটা প্রোগ্রাম করার পরে যে স্মারকলিপি দিতে গেছি, তো আমরা মাস্ক পরে যাই নাই, আমরা সবার সামনে নিজের ফেসটাকে জানান দিচ্ছি যে আমি ইমরান, বা আমি নয়ন, বা আমি আদনান, বা আমি বক্তিয়ার, আমি আন্দোলন সংগ্রামে যাচ্ছি। কিন্তু অন্যরা যেমন মাস্ক পরে তাদের পরিচয়টা গোপন করে গেছে, আমরা তো ওটা করা লাগেনি। তো আমরা নিজেদের জায়গা থেকে সৎ এবং যৌক্তিক দাবিতে গেছি বলে আমরা সেই সাহসটা পেয়েছি। তো আমরা যখন আন্দোলন সংগ্রাম শুরু করি, তখন সর্বপ্রথম আমার সাথে কন্ট্যাক্ট করে ছাত্র দল এবং ছাত্র শিবির, এই দুইটা সংগঠন। তারা যখন দেখে যে আন্দোলন সংগ্রাম সফলভাবে হচ্ছে, তখন তারা বলে যে আপনাদের ম্যান পাওয়ার একটু আরো হওয়া উচিত এবং আমরা আপনাদের সাথে যুক্ত হব। তখনই তারা শুরু করে। তখন থেকে আন্দোলন সংগ্রাম শেষ অবধি ছাত্র দল এবং ছাত্র শিবির পুরা আন্দোলন সংগ্রামে আমাদেরকে আমার সাথে ছিল এবং আমার সাথে থেকে কার্যক্রম করেছে। তাদের নেতৃত্ব অবশ্য আমি দিয়েছি, কিন্তু তারা আমাদের সাথে থেকেছে। তারা আমাদের সামনে থেকে নেতৃত্ব দেয়নি, কিন্তু আমাদের পাশে থেকে নেতৃত্ব দিয়েছে, ম্যান পাওয়ার দিয়ে, অন্য সহযোগিতা করেছিল। এখন আমার একটা বিষয় হলো, আমি প্রশ্নটার উত্তরে চলে আসি, যে এই আন্দোলন সংগ্রাম তো এক দুই দিনের জন্য হয়নি, বা একদিন দুই দিনের জন্য হয়নি। 5ই জুন থেকে 5 আগস্ট দীর্ঘ 3 মাস। তবে আন্দোলন সংগ্রামে যে অ্যাকচুয়াল যে এই মুভমেন্টটা, সেটা হলো 36 দিনের কথা আমরা কাউন্ট করি। এই কাউন্টটা তো আসলে 5 আগস্ট, এটা জুলাই 30 তারিখ থেকে আমরা কাউন্ট করি 36 দিনের। কিন্তু তার আগে থেকে যে আন্দোলন সংগ্রাম চলতেছে, তো সেটা তো আমাদের অনেকেই অজানা। তো সেখান থেকে আমাদের ছাত্র দল, ছাত্র শিবির, এরা এমন ভাবে আমাদেরকে, কারণ কি, তারা দীর্ঘ 17 বছর নিপীড়িত, তারা আমাদের সাথে থেকে এই দেশটাকে একটা ভালো কিছু দিতে চাই এবং দেশটাকে সংস্কার করতে চাই। তারা আমাদের পিছিয়ে থেকে বা আমাদের সাথে থেকে আমাদের আন্দোলন সংগ্রামে সাহায্য সহযোগিতা করেছে। তো এইখানে প্রশ্ন হলো, আন্দোলন সংগ্রামে প্রত্যেকটা রাজনৈতিক সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা একটা সগৌরবে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে। শুধুমাত্র স্বৈরাচার শাসকের যে ছাত্র সংগঠন, যে সন্ত্রাসী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলো ছাড়া বাকি সবাই আন্দোলন সংগ্রামে ছিল। তো এই অবদান সবার। এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন রাজনৈতিক সংগঠন না, এটা একটা যৌক্তিক দাবি নিয়ে উঠেছিল। এখন যদি বলা হয় যে এখানে কোনো ছাত্র সংগঠন বা কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ থাকতে পারবে না, এটা আমাদের সাথে বরাবরই একটা ফাজলামো করা হচ্ছে। এটা ফাজলামো ছাড়া, নিহাত বোকামো ছাড়া কিছুই না। কারণ আমি এখানে অ্যাড করতে চাই, আমি একটু ভাইকে একটা জিনিস অ্যাড করার জন্য বলবো। সেটা হচ্ছে সাতক্ষীরা জেলার আন্দোলনের প্রস্তুতি শুরু হয়েছিল কিন্তু 5ই জুন থেকে। আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিনামিন মোল্লা ভাই, উনি কিন্তু সাতক্ষীরা সফরে ছিলেন। তো ওই দিন যে হাইকোর্টে যে রিটটা হয়েছিল দুপুরে, তো সেই রিটের প্রেক্ষিতে উনি সাতক্ষীরা থাকা অবস্থায় একটা লাইভে ছিলেন এবং সেখানে কিন্তু তিনি আন্দোলনের যে কিভাবে আন্দোলন করতে হবে বা প্রস্তুতিমূলক কথা উনি কিন্তু ওই দিন বলছিলেন। ভাই এটা একটু অবশ্যই অ্যাড করবেন, যেহেতু আপনাকে একটু আমি করে দিলাম আর কি, ধরে দিলাম বিষয়টা। অবশ্যই ধন্যবাদ। আমি ইমরান ভাইয়ের কাছে মূল পয়েন্ট আসতে চাই। মূল পয়েন্ট হচ্ছে যেটা জাস্ট একটা ক্লিয়ার প্রশ্ন, সেটা হচ্ছে আন্দোলনটা ছিল একটা স্বৈরাচারী সরকার পতনের বিরুদ্ধে। এখানে দল মত নির্বিশেষে সাধারণ শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ সবাই মিলে এক লক্ষ্যে
স্বৈরাচারকে পতন করার লক্ষ্যে সবাই একসাথে এসে সবাই সবার জায়গা থেকে চেষ্টা করে আন্দোলনে অংশগ্রহণ করে, নিজের ত্যাগ স্বীকার করে। 5ই আগস্টের পরে পরবর্তী সময় এসে যদি এমন কোনো প্ল্যাটফর্ম তৈরি হতে চায় যে এই যে সমন্বয় নিয়ে একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করা, এটা কতটুকু যৌক্তিক হবে, যদি হতে চায় এরকম তাদের মাথায় আসে, কতটুকু যৌক্তিক হবে, আর যদি যৌক্তিক না হয় তাহলে এই প্ল্যাটফর্মটা আসলে কিভাবে ব্যবহার করা যেতে পারে, জাস্ট এই বিষয়টা মতামত জানতে চাই ইমরান ভাইয়ের কাছে। ধন্যবাদ আমাদের সঞ্চালক আবু রাহিনকে। তো আমি এখানে সরাসরি বিস্তারিত না গিয়ে সরাসরি বলবো যে 5ই আগস্টের পরবর্তী থেকে আমরা একটা জিনিস দেখেছি, সমন্বয়ক এবং সহ সমন্বয়ক। আন্দোলনের সংগ্রামে এই সমন্বয়ক এবং সহ সমন্বয়করা হলো একটা বিভিন্ন জেলা বা কলেজ ইউনিটকে একত্রিত ভাবে একটা আন্দোলনে ধাবিত করেছে। এটা হলো সমন্বয়ক, এটা সমন্বয়কারী, এবং যে সমন্বয় করেছে তাকে বলা হয় সমন্বয়ক। তো যে কেউ স্বেচ্ছাসেবী হিসেবে বা নিজের ইচ্ছায় সর্বশেষ সমন্বয়কে দাবি করলে হবে না। আমরা জানি যে মাঠ পর্যায়ে কারা কাজ করেছিল এবং কারা সমন্বয়ক, এবং তাদেরকে সবাই অগ্রাধিকার দিয়েছে, কারণ এত বড় একটা আন্দোলন সংগ্রাম তাদের নেতৃত্ব হয়েছে। দীর্ঘ 17 বছর যে বড় বড় রাজনৈতিক দল যেটা করতে পারেনি, আমরা বা তারা সেটা করেছে, তো তাদেরকে একটা অগ্রাধিকার দিয়েছে। এবং সেখান থেকে আমরা একটা জিনিস খেয়াল করেছি যে তারা নিজেরা একটা সংগঠন বা একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। তারা বলতে আমরাই ছিলাম, কিন্তু বিষয়টা এমন হয়ে দাঁড়াচ্ছে, কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে বোঝাই, তারা যে চেষ্টা করেছে যে মানে একটা জেলা পর্যায়ে, একটা জেলা এবং উপজেলা পর্যায়ে একটা কমিটি করতে, যেটা আমার কাছে মনে হয় না এটা যৌক্তিক হবে। কারণ যে 5ই আগস্ট অব্দি একটা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেওয়া দরকার ছিল, এবং রাষ্ট্র সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা সেটা তদারকির জন্য একটা কমিটি দরকার। এই অব্দি ঠিক আছে, কমিটি করুক, কিন্তু সেটা সমন্বয়ক কমিটি বা একটা এই হিসেবে কমিটি, কিন্তু রাজনৈতিক বা সাংগঠনিক একটা বিস্তার লাভ করা এটা আসলে ঠিক বলে আমার কাছে মনে হবে না। কারণ এটা অযৌক্তিক এবং অযাচিত। কারণ অনেকগুলো রাজনৈতিক সংগঠন আছে, অনেক রাজনৈতিক সংগঠনের ব্যক্তিবর্গ এখানে উপস্থিত, এবং তাদেরকে মাইনাস করে যখন করা হচ্ছে তখন সেটা অবশ্যই অযৌক্তিক। কারণ আন্দোলন সংগ্রামে আমরা একসাথে কাজ করেছি, কিন্তু আমরা এখানে এসে আমরা ভিন্ন কেন? এখানে সাধারণ শিক্ষার্থীরা কেন? সাধারণ শিক্ষার্থী বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? বেশিরভাগ স্টুডেন্টরা কোন একটা সংগঠনের যুক্ত, সেটা রাজনৈতিক হোক বা সামাজিক সংগঠন হোক। এইসব সংগঠনগুলো থেকে তাদেরকে মাইনাস করে যে একটা প্ল্যাটফর্ম তৈরি করা হচ্ছে, এবং পরবর্তী রাজনীতিতে আসার মতো একটা সম্ভাবনা আমরা দেখছি। তো এইখানে আমার কথা হলো এটা, যে এই যে কিংস পার্টির মতো একটা উদ্ভব চিন্তা ভাবনা এই সমন্বয়ক বা কেন্দ্রীয় দায়িত্বশীলদের মাথায় কিভাবে আসে? কিংস পার্টি দাঁড় করাতে চায় তারা, তাদের চিন্তাধারাগুলো কি আমরা বুঝি না? এটা 18-র আগে থেকে রাজনৈতিক সংগঠনগুলো হয়নি? একটা যৌক্তিক আন্দোলন করা আর একটা রাজনৈতিক সংগঠন দাঁড় করানো এবং নিবন্ধন পাওয়া, এটা এত সহজ? সাধারণ মানুষজনের কাছে সমন্বয়ক নামটা পৌঁছে গেছে কেন? তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য। আমরা বরাবরই বলবো যে আমার নিজের জেলায় বলবো, আমার নিজের জেলায় যখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটি হবে, সেখানে সরাসরি ঘোষণা দেয়, বিভাগীয় দায়িত্বশীল ঘোষণা দেয় যে সেখানে কোনো সংগঠনের দায়িত্বশীল থাকতে পারবে না। এটা নিতান্তই একটা বোকামো এবং মানে অযাচিত একটা কথা। কারা নির্ধারণ করবে? এই প্ল্যাটফর্মকে সবাই একসাথে কাজ করেছি, তো এই প্ল্যাটফর্মে কাকে রাখবে কি না রাখবে, এই দায়িত্বটা, এই অগ্রাধিকারটা কার আছে? অগ্রাধিকার আছে? আমি যে জেলাতে কাজ করেছি, আমি আমার স্বেচ্ছায় কাজ করেছি। আমাকে আসার সময় থেকে বললে তুমি কাজ করো, তো আমাকে মাইনাস করার সময় অধিকারটা ওনাদেরকে কে দিয়েছে? তো এখানে যদি আমি স্বেচ্ছায় আমি নিজে একটা কমিটি করব, কমিটি করে বলবো এটা বৈষম্য ছাত্র আন্দোলন, কারণ আমি নিজে ওখানে মাঠ পর্যায়ে ছিলাম, তো এখানে কোনো অবাঞ্ছিত করার কোনো অধিকার নাই। কেন্দ্রীয় কমিটি অন্য যারা আছে তারা বলবে যে কেন্দ্রীয় কমিটি নতুন করে ঘোষণা করবো, কিচ্ছু করার নাই, কারণ এটা অনিবন্ধিত এবং এটার কোনো ভ্যালিড কোনো বিধিবদ্ধ কোনো নিয়ম নাই। তো এইটার প্ল্যাটফর্মটা সম্পূর্ণ একটা অরাজনৈতিক থাকবে, এবং যদি এটা রাজনীতি করতে চাই তো এটার নাম পাল্টিয়ে আসতে হবে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা সাধারণ শিক্ষার্থী ছাত্র জনতার একটা প্ল্যাটফর্ম, এখানে কোনো রাজনৈতিক মতামত চলবে না, এখানে কোনো রাজনৈতিক কোনো ইয়ে চলবে না। এটা আমাদের বরাবরই নির্দেশনা থাকবে এবং আমাদের পরামর্শ থাকবে তাদের কাছে। যদি আপনারা এটা এই লাইভটা দিকেও দেখে থাকেন, তাদেরকে এইভাবে বলবো, যদি আপনার রাজনীতিতে মন নিতে চান এবং কোন সাংগঠনিক গ্রুপ দাঁড় করাতে চান, তো আপনার নতুন একটা নাম ব্যবহার করুন। নতুন একটা নাম ব্যবহার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে ছেড়ে দিয়ে অন্য একটা নতুন নাম ব্যবহার করুন, এবং সেখানে আপনারা আপনাদের কার্যক্রম পরিচালনা করুন। দেখুন আপনাদের পেছনে কতজন আছে লোকজন, সারা মানুষের আপনাদের কতটুকু ম্যান পাওয়ার আছে। এখন সংগঠন বাদ দিতে চান? সংগঠন বাদ দিয়ে এত সহজ? তো এটা হলো বিষয়। আমার জেলাতে যখন বলে দেওয়া হয় যে
আপনাকে পূর্ববর্তী সংগঠন ছাড়তে হবে। আপনি থাকতে পারবেন, কিন্তু আপনাকে পূর্ববর্তী সংগঠন ছাড়তে হবে। এই অধিকারটা কখন থাকতে পারে তাদের? এই অগ্রাধিকার তাদের কে দিয়েছে? তো আমি আমার জায়গা থেকে ক্লিয়ার করেছি, আমি একটা ছাত্র সংগঠনের প্রতিনিধিত্ব করি, আমি একটা ছাত্র সংগঠনের জেলা সভাপতি। 18 কোটা সংস্কার আন্দোলন থেকে আমরা এটা গড়ে তুলেছি। আমার নিবন্ধিত দল, আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আন্দোলনকে করা। আমাদের যে মূল উদ্দেশ্য ছিল এবং আমাদের যে স্পিরিট ছিল সেটা আমরা ধরে রাখবো। সেটা যে কোনো প্ল্যাটফর্ম থেকে হতে পারে, কিন্তু এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনটাকে আমরা কেন একটি রাজনৈতিক সংগঠনে নিয়ে যাব? এই রাজনৈতিক সংগঠনে আপনার নিয়ে যেতে হয়, আপনার নাম পরিবর্তন করে আসুন, এটাই হলো কথা। এবং আমাদের তাদের কাছে পরামর্শ থাকবে যে এটা আমাদের নয়ন, এবং আমি কি সরাসরি ক্লিয়ার করে দিয়েছি যে আমি যদি সংগঠন ত্যাগের কথা আসে, যে আমি ইমরান, আমি আমার রাজনৈতিক সংগঠন বা সাংগঠনিক সংগঠন বা আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী হিসেবে পরিচয় দিতে পছন্দ করব, কিন্তু একটা জেলা সমন্বয়ক বা জেলা আহ্বায়ক হিসেবে পরিচয় দিব না এই বৈষম্য ছাত্র আন্দোলনের। আমি একজন সহযোদ্ধা ছিলাম, রাজপথে ছিলাম, ভবিষ্যতে আবার যদি এরকম ডাক আসে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে রাজপথে নামবো, কিন্তু এইটাকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে আমরা দেখতে চাই না। এবং বাংলাদেশের বেশিরভাগ ছাত্র জনতা এটার পক্ষে। আমরা সার্ভে করেছি, তাদের মতামত জেনেছি, তাদের কথা এটা। তো আপনার কথার প্রশ্নের উত্তর আপনি হতে পেয়ে গিয়েছেন যে ভাই আমি একটু ভাই আমি একটু আপনাকে বলি কেউ মিউট করবেন, আচ্ছা ভাই আমি 1 মিনিট আপনাকে একটু বলি। সেটা হচ্ছে যেহেতু আপনি সমন্বয়ক বা বৈষম্যবিরোধী নিয়ে কথা বলছেন, আমি এটা নিয়ে আর কথা বলবো না। তো আমি আপনাকে একটু বলতে বলবো, সেটা যেহেতু জেলা কমিটি দিচ্ছে, উপজেলা ভিত্তিক কোনো আন্দোলন হয় নাই, বা যেটা হয়েছে পরবর্তী সময়ে রাস্তা পরিষ্কার করা বা অন্যান্য কার্যক্রম তারা করছে 5 তারিখের পরবর্তীতে। হ্যাঁ, এইগুলো তারা করে এখন সেখানে একটা সমন্বয় কমিটি দিচ্ছে তারা। হ্যাঁ, তো তারা কি তাদের কাদের নিয়ে তারা সমন্বয় কমিটি দিচ্ছে, এটা একটু অবশ্যই আপনি তুলে ধরবেন বিষয়টা। অবশ্যই ধন্যবাদ নাউন, এটা এড করে দেওয়ার জন্য। আমি শেষ করব, খুব দ্রুত শেষ করব, কারণ আরো হ্যাঁ ইমরান ভাই একটু দ্রুত শেষ করবেন, দ্রুত শেষ করবেন, এখনো বক্তার কথা বলবে। সামারি দিয়ে দিচ্ছি তো এখানে বলি, আমাদের নয়ন যে কথাটা বলেছে যে 5 তারিখের আগ পর্যন্ত যেসব ছাত্রলীগের লোকজন বা অন্য সংগঠনের লোকজন, সেই নিষিদ্ধ সংগঠনের দোসররা, তারা 5 তারিখে যখন বিজয় মিছিলে এসে পতাকা হাতে দাঁড়ায়, আমাদের পাশে এসে দাঁড়ায়, রাস্তা পরিষ্কার করে, ট্রাফিক হিসেবে কাজ করে, তাদের গা ঢাকা দেওয়ার, পিঠ ঢাকা দেওয়ার জন্য, তাদেরকে নিয়ে যখন এইসব দায়িত্বশীলরা যখন তাদের সমন্বয়ক হিসেবে পরিচয় দেয় এবং পরিচয় দিতে এবং তাদের আহ্বায়ক কমিটি এবং উপজেলা পর্যায়ে কমিটি দিতে চায়, তারা একটা রাজনৈতিক দোকান খুলে বসে। এর থেকে আর অন্যভাবে সঙ্গে বলা যায় না। যে যার মতো করে একটা দোকান খুলে বসলে তো হবে না। এটা আমাদের একটা ত্যাগ তিতিক্ষার একটা জায়গা। এই প্ল্যাটফর্মটা অনেক কষ্টে আমরা গড়ে তুলেছি। এটা কোনো রাজনৈতিক দোকান না, এটা সাংগঠনিক কোনো দোকান না, এটা ব্যক্তিগত সুবিধা বা পারিবারিক সুবিধা বা প্রাতিষ্ঠানিক সুবিধা নেওয়ার মতো একটা প্ল্যাটফর্ম না। আপনি যাকে ইচ্ছা দিবেন আমরা মেনে নিব। আমরা বললাম তো ওই যে সরাসরি যে যদি এরকম ইস্যু হয় যে কোনো দর্শকদের দিয়ে কমিটি করা হয়, আমি জেলাতে নতুন করে একটা কমিটি দিব এবং কেন্দ্রেও একটা নতুন করে কমিটি হবে ইনশাআল্লাহ। তো এটা হলো আমার কথা, যে আমাদের এই প্ল্যাটফর্মটা সকলের সমন্বিত একটা প্ল্যাটফর্ম, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক সকল ছাত্র জনতা নিয়ে একটা প্ল্যাটফর্ম, বৈষম্য ছাত্র আন্দোলন। এখানে কোনো রাজনৈতিক কোনো ছায়া আমরা দেখতে চাই না। যদি কারো ইচ্ছা থাকে নতুন করে একটা কিংস পার্টির মতো করে নতুন একটা রাজনৈতিক দাঁড় করান, আপনাদের যে চিন্তাধারা, তো এটা তারা দাঁড় করান এবং তারা তাদের জনসমর্থন দেখুক। এবং আরেকটা কথা হলো এটা যে আমি আমাদের পূর্ববর্তী রাজনৈতিক সংগঠন ত্যাগ করবো না এবং ছাড়বো না। আমি আমার সংগঠনের একজন সহযোদ্ধা, একজন কর্মী হিসেবে পরিচিত পছন্দ করবো। তো ধন্যবাদ। এবং আমি একটা জিনিস ভুলে গেছিলাম কথা বলতে বলতে আগেই, সেটা হলো 5ই জুনের যে আমাদের বেনিয়ামিন মোল্লা, আমাদের ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি, আমার সাতক্ষীরাতেই ছিল, সাতক্ষীরা সাংগঠনিক সফরেই ছিল। তো যখন ডিটটা দেয়, সে প্রথম ভিডিও আপনারা আমার টাইম লাইনে খুঁজে পাবেন, এখান থেকে প্রথম নির্দেশনা যায় যে কোটা সংস্কার চাই, কোটা সংস্কার চাই। এইটা এই মুভমেন্ট থেকে যে আগামীকাল রাজনীতি সভায় চলে আসবেন 11টা থেকে আন্দোলন সংগ্রাম শুরু। সেই ধারাটা অব্যাহত রেখে আমরা 5ই আগস্ট পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালাই এবং দীর্ঘদিন আমার দীর্ঘ 18 দিনের জেল, 2 দিনের রিমান্ড এবং 2 দিনের গারদের যে নির্যাতন, তার একটা হলো 5ই আগস্টের যে ফলটা। আমি আন্দোলন সংগ্রাম সাতক্ষীরাতে প্রত্যেকটা দিনে ছিলাম,
শুধুমাত্র আমি না থাকা অবস্থাতে 2টা দিন আন্দোলন সংগ্রাম হয়েছে, কিন্তু আমার সহযোগী দায়িত্বশীল যারা ছিল, আমাদের নয়ন, আমাদের রায়হান, আমাদের আদনান, আমাদের বক্তিয়ার থেকে শুরু করে আমাদের আরো অনেকে, মুজাহিদ, খাদিজা, আরো অনেকের নাম আছে। তো তারা আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। তো আমি তাদের জন্য কৃতজ্ঞ। তাদের এই অব্যাহত চেষ্টা অব্যাহত রাখার জন্য আজকে আমরা স্বাধীন বাংলাদেশে দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। তো আমরা অনেক খুশি এবং আমরা চাই রাষ্ট্র সংস্কার করতে। কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের যে পথে এত এত কঠিন ছিল না, আমরা চাই সেটাকে মসৃণ জি করতে। জি জি এমন ভাই, আপনার কাছে ধন্যবাদ। যে একটু পরে আসবো, আরেকটা আপনার কাছে লাস্ট আরেকটা প্রশ্ন নিয়ে আসবে, এখন না, পরবর্তীতে। এখন যাচ্ছি সরাসরি বখতিয়ার ভাইয়ের কাছে। বখতিয়ার ভাই তিনি এখনো পর্যন্ত কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মে তাকে নিযুক্ত করেনি। এখন পর্যন্ত তিনি সাধারণ শিক্ষার্থী এবং তিনি আন্দোলনের সময় অনেক ভূমিকা রেখেছিল। তার কাছে আমি যেতে চাই এবং তার কাছে আমি বেশ কয়েকটা প্রশ্ন রাখতে চাই। বখতিয়ার ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? তার আগে আমি একটু আমাদের ফেসবুক লাইভে যেতে চাই। আমাদের ফেসবুক লাইভে আমাদের সাথে যুক্ত হচ্ছে আমাদের ইব্রাহিম খলিল। তিনি সকলের জন্য শুভকামনা। আমাদের সাথে যুক্ত হচ্ছে মোহাম্মদ মেহেদী হাসান, সকলের জন্য দোয়া ও ভালোবাসা রইল। আমাদের সাথে যুক্ত হচ্ছে মইফুল ইসলাম নীর। মেসেজ লিখছে যে ইমরান ভাই লাভ। তো আচ্ছা, আমি বখতিয়ার ভাইয়ের কাছে যেতে চাই। তার কাছে আসলে তিনি এখন পর্যন্ত যেহেতু কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নাই, সেক্ষেত্রে তাকে যদি এখন কোনো অফার দেওয়া হয় যে তাকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে সমন্বয়ক নামটা ব্যবহার করে কিংস পার্টি বা অন্যান্য আদার্স যে পার্টি সে যদি যেতে, তার দিক থেকে এই বিষয়টা আসলে কতটুকু যৌক্তিক এবং তিনি সেখানে যেতে ইচ্ছুক কিনা, এই বিষয়ে তার কাছে একটা প্রশ্ন থাকবে। এবং 5ই আগস্টের পরে বর্তমানে যে সমস্ত ঘটনাগুলো ঘটতেছে তার মধ্যে থেকে সব থেকে কোন ঘটনা তার কাছ থেকে বিরক্তিকর মনে হচ্ছে, এবং আরেকটা ঘটনার কথা বলবে যে ঘটনা দেখে তিনি তার কাছে সব থেকে ভালো লেগেছে, অর্থাৎ একটা ভালো এবং একটা খারাপ। এবং তাকে যদি অফার দেওয়া হয় যে সে সেই দলে সে যোগদান করবে, যে সমন্বয় তাদেরকে নিয়ে একটা দল গঠন করা হবে, তো সেইখানে সে ওইখানে যোগ দিবে বা সেটা কতটুকু যৌক্তিক, এই 3টা প্রশ্ন তার কাছে আমি যেতে চাই। তো যেটা ফার্স্ট মনে করবে সেটা উত্তর দিবে। আচ্ছা, ধন্যবাদ রায়হান কবির ভাইকে। সবাইকে দ্বিতীয় স্বাধীনতার শুভেচ্ছা। আমি প্রথমে উত্তর দিতে চাই যে স্বাধীনতা পরবর্তী যে জিনিসটা আমার কাছে খুবই খারাপ লেগেছে সেটা হচ্ছে আন্দোলন সংগ্রাম চলাকালীন বিভিন্ন ছাত্র সংগঠন, বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাধারণ শিক্ষার্থী জনতা, এই আন্দোলনটা ছিল সবারই। কিন্তু বর্তমান সময়ে আমি যে জিনিসটা খুব বেশি বিব্রতকর একটা পরিস্থিতিতে পড়ি সেটা হচ্ছে যে মানুষ নিজের ঢোল নিজে পেটানো, এই জিনিসটা, অথবা এভাবে বলা যায় যে আসলে ক্রেডিটের এই ব্যাপারটা, সবাই আসলে স্বাধীনতার এই ক্রেডিটটা সবাই আসলে নিতে চায়। কিছু মানুষকে আমি মানে কিছু মানুষকে এভাবেই দেখছি যে আসলে 5ই আগস্টের পরেও আমাদের অনেক কার্যক্রম ছিল। আমরা শহীদ মার্চ করেছি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রম করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 5ই আগস্টের পরেও আমরা অনেকগুলো প্রোগ্রাম করেছি। কিছু মানুষকে আমি দেখছি যারা আওয়ামী লীগের দোসর ছিল, আমাদের এই গণ অভ্যুত্থানের সম্পূর্ণ পরিপন্থী ছিল বিপরীতে, এবং যারা আমাদেরকে রাস্তায় নামতে দেখলে টিটকারি করতো, আমাদের বলতো যে পোস্ট ডিলিট কর, সাবধান হয়ে যা। হ্যাঁ, সেই মানুষগুলো এখন 5ই আগস্টের পরে আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে। এই জিনিসটা খুবই বিব্রতকর। যেটা আমার কাছে খুবই খারাপ লেগেছে। এবং কিছু মানুষ এই জিনিসটাকে প্রশ্রয় দিচ্ছে যে তারা এতদিন ধরে যে অপকর্ম চালিয়েছে সেই অপকর্মগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা করতেছে কিছু মানুষ। যারা এই কাজটা করতেছে তারা আসলে, এই জিনিসটা আমার চোখে খুবই বিব্রতকর লাগছে। যে মানে বারবারই ওই একটা জিনিস ঘুরাই ফিরায় যে আসলে যারা সম্পূর্ণ আমাদের বিপরীতে ছিল এই আন্দোলনে, এখন তারা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে। স্রোতে গা ভাসিয়ে দিলে তো হবে না। হ্যাঁ, আন্দোলন তো সবাই করো নাই। হ্যাঁ, রাস্তায় নামতে হয়েছে আমাদের, ভয় পাইতে হয়েছে আমাদের, লাঠির বাড়ি খাইতে হয়েছে আমাদের, টিয়ার শেল খাইতে হয়েছে আমাদের। এখন এসে যদি তুমি বলো যে ভাই আমার ভিডিও ফুটেজ আছে, হ্যাঁ, ভিডিও ফুটেজ দেখে দেখে আন্দোলন, হ্যাঁ,
এই জিনিসটা আসলে খুবই বিব্রতকর লাগছে। আর যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে স্বাধীনতা পরবর্তী এই সময়ে আসলে আমরা স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ পেয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। এখন আর ফেসবুকে পোস্ট করলে পোস্ট ডিলিট করার হুমকি আসে না, আগে পোস্ট ডিলিট করার হুমকি আসতো। ইভেন যদি আমি এই জিনিসগুলো বলতে চাই, আমাকে আরেকটু সময় দিবেন। যে আমি খুব সুন্দর করে বলতে চাই যে যে জিনিসগুলো আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনারা নিশ্চয়ই শুনে থাকবেন যে 5ই আগস্টের পরে 8টি দিবস বাতিল হয়েছে। তো এই 8টি দিবস যে বাতিল হয়েছে এটা ছিল, এই 8টি দিবসের মধ্যে 5টা দিবস ছিল সম্পূর্ণ একটা পরিবার কেন্দ্রিক। আমি একটুখানি উল্লেখ করে বলতে চাই। 1 নম্বর দিবস ছিল হচ্ছে 17ই মার্চ, শেখ মুজিবের জন্ম দিবস। 2 নম্বর ছিল হচ্ছে 5ই আগস্ট, শেখ কামালের জন্মবার্ষিকী। 3 নম্বর দিবস ছিল হচ্ছে 8ই আগস্ট, শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মবার্ষিকী। 15ই আগস্ট ছিল শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী এবং 18ই আগস্ট ছিল হচ্ছে শেখ রাসেল দিবস। এই যে 5টা দিবস, একটা পরিবার কেন্দ্রিক যদি একটা স্বাধীন দেশে 5টা দিবস থাকে, এই জিনিসটা কেমন? তো এই 8টা দিবস বাতিল হয়, আমি অনেক খুশি হয়েছি। এবং আরো আমি বলবো যে স্বাধীন বাংলাদেশে আমরা নিশ্চয়ই শুনেছি যে রিজার্ভে হাত না দিয়ে 1.8 বিলিয়ন ঋণ পরিশোধ করা হয়েছে। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং হজ, যে বিষয়টা না বললেই নয়, আমাদের মুসলিম কান্ট্রির এই দেশে হজ ছিল আগে অনেক ব্যয়বহুল। যেটা আগে হচ্ছে খরচ ছিল, পূর্ব খরচ ছিল হচ্ছে 5,89,800 টাকা, যেই খরচটা বর্তমানে প্রায় 1 লাখের মতো কমে এখন 4,78,242 টাকা কমে এসেছে, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আরেকটা জিনিস ভালো লেগেছে, অ্যাজ এ মুসলিম হিসাবে আমাদের দেশে বেশিরভাগ সময় অনেক মাহফিল, ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। যেই ধর্মীয় অনুষ্ঠানগুলো আগে করতে গেলে প্রশাসনের পারমিশন নেওয়া লাগতো, এলাকার সহ সভাপতির পারমিশন নেওয়া লাগতো, সহসভাপতি যদি অনুমতি দিত তাহলে মাহফিল হতো। এই জিনিসটা এখন আর নাই। সহসভাপতিরা সব পলাতক, তারা যার যার অবস্থান থেকে পালিয়েছে। এখন আর কারোর অনুমতি নেওয়া লাগে না, যে যেভাবে করতে চায় ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করতে পারে, মাহফিল করতে পারে। আরেকটা জিনিস উল্লেখ করতে চাই যেটা ভালো লেগেছে আমার কাছে, সেটা হচ্ছে যে এর আগে সাবজয়ী নারী যে ছিল ফুটবল টিম, তাদেরকে যে সম্মাননা এর আগের বার, আমি বলবো আওয়ামী লীগের আমলে তাদের যে সম্মাননাটা দেয়া হয়েছিল, এবারও আমাদের আহ, বাংলাদেশ নারী ফুটবল টিম সাব জয় করছে। এবং তাদের মধ্যে আমি একটু নাম উল্লেখ করতে চাই। আমাদের সাতক্ষীরার 3টা প্লেয়ারই আছে এবং বাংলাদেশ নারী ফুটবল টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুন, তিনি আমাদের সাতক্ষীরার মেয়ে। এবং আরো আছেন মাসুরা পারভিন এবং আরো একজন আছেন, মোট 3জন আমাদের জাতীয় দলের প্লেয়ার। তো এটা সাতক্ষীরার জন্য অনেক গর্ব। তো তাদেরকে যে সাতখোলা বাসে করে নিয়ে এসে সংবর্ধনা দেওয়া হয়েছিল, আগের বার আমরা দেখেছিলাম আমাদের যখন তাদেরকে প্রেস ব্রিফিং এর সময় আমাদের ক্যাপ্টেন, আমাদের নারী টিমের ক্যাপ্টেন সাবিনা খাতুনকে তারা দাঁড় করিয়ে রেখেছিল এবং কিছু বলদ মার্কা নেতা সেই সামনে চেয়ার গুলোতে বসেছিল। এবার সেই ঘটনা ঘটেনি, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন আমাদের মত প্রকাশের স্বাধীনতা আছে, আশা করছি আমাদের ভোটাধিকারও থাকবে। আহ এই এমন বাংলাদেশে আমরা চেয়েছিলাম, এমন বাংলাদেশে আমরা প্রত্যাশা করি, স্বাধীন বাংলাদেশ এমন প্রত্যাশা করি। আর একটা প্রশ্ন ছিল, যেটা 3 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে যে আসলে আমাকে যদি কেউ অফার করে তাহলে আমি কি বেছে নিব? তো অফার আসলে রাজনীতি সম্পূর্ণ আমার মানসিকতার উপর নির্ভর করে। রাজনীতি আহ ইতিমধ্যে আমরা আওয়ামী লীগের রাজনীতি দেখে বড় হয়েছি, ছাত্রলীগের রাজনীতি থেকে বড় হয়েছি। তো মনের থেকে এটা কখনোই চাইনি। তো এরকম যদি কোনো প্ল্যাটফর্ম আমাকে অফার করে যে তুমি আবার আসো, আমরা আবার আওয়ামী লীগের মতো শুরু করব, দেশকে খেয়ে দিয়ে একদম ধ্বংস করে দিব, হ্যাঁ, অন্যায় কাজ করব, তোমরা প্রশ্রয় দিবা, এরকম যদি কোনো সংগঠন আমাকে ডাকে তাহলে আমি অবশ্যই সেই সংগঠনের সাথে যুক্ত হব না। এবং আমাদের কেন্দ্র থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে কমিটিটা দিচ্ছে, নাগরিক কমিটি, এটা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছিল, কিন্তু আমরা দেখবো এখানে কোনো সমন্বয়ক বা সহ সমন্বয়ক বা আহ, কোনো পদই থাকবে না, এটা একটা জাস্ট নাগরিক কমিটি। তো এই কমিটিতে আমি থাকবো কি থাকবো না, এটা নিয়ে এক প্রকার বলতে পারেন যে আমার থাকার এখানে
যদি এদের কার্যক্রম পরবর্তীতে ঠিকঠাক থাকে বা যদি এরা অরাজনৈতিক সংগঠন হিসেবে থাকে, তাহলে যদি দেশের সেবামূলক কাজে থাকে তাহলে অবশ্যই আমি ভেবে দেখবো যে এখানে থাকা যায় কিনা। এই বিষয়ে হচ্ছে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই। আর একটা কথা ক্লিয়ার করি, যদি কোনো রাজনৈতিক সংগঠন যারা ইতিপূর্বে অন্যায়কার কাজ করেছে আহ, এবং পরবর্তীতে তারা অন্যায় কাজের সম্ভাবনা আছে, এরকম কোনো রাজনৈতিক সংগঠনের সাথে আমি যুক্ত হব না। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, ধন্যবাদ বক্তিয়ার ভাইকে। আচ্ছা, আমি যেতে চাই নয়ন ভাইয়ের কাছে। আচ্ছা, তার আগে মিউট করবেন বক্তিয়ার ভাই কথাটা। আচ্ছা, আমি তার আগে আবার একটু লাইভে যেতে চাই আমাদের কমেন্ট বক্সে। কাজী আমিনুর আদনান একটা এসএমএস দিয়েছে, সেটা আমি সবার সাথে শেয়ার করতে চাই এই ভিডিওর মাধ্যমে। তিনি আসলে বলতে চেয়েছেন যতটুকু যে 5ই আগস্টের পরে যারা সামাজিক বিভিন্ন কার্যক্রম করে সমন্বয় দাবি করতেছে, তারা 5ই আগস্টের আগে তাদের কোনো ফেস দেখা যায় নাই, অর্থাৎ তারা 5ই আগস্টের পরের সমন্বয়ক। তিনি এতটুকু বলতে চেয়েছে, ঠিক আছে? কারণ আমরা সমন্বয় আমরা ইতিমধ্যে দুই ধরনের খেয়াল করতেছি, সেটা হচ্ছে 5ই আগস্টের আগের সমন্বয়ক, অর্থাৎ 5ই আগস্টের পূর্বের সমন্বয়ক, আর 5ই আগস্টের পরবর্তী সমন্বয়ক। একটা হচ্ছে সুবিধাবাদী, একটা হচ্ছে ত্যাগী, ঠিক আছে? 5ই আগস্টে যারা ছিল তারা ছিল ত্যাগী, সংগ্রামী এবং সাহসী, এবং 5ই আগস্টের পরে যারা এসেছে তারা হচ্ছে সুবিধাবাদী, সুবিধা নেওয়ার উদ্দেশ্যে তাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, অর্থাৎ এই নামটা ব্যবহার করে আবারও তাদের খারাপ কাজ করবে, এই জন্য 5ই আগস্টের পরে এসে কিছু টাকা খরচ করে সামাজিক কার্যক্রম চালিয়ে তারা এখন বড় বড় সমন্বয়ক হয়ে যাচ্ছে। যাই হোক, আমি হচ্ছে এবার নয়ন ভাইকে যেতে চাই। নয়ন ভাই, আপনার কাছে আমি জাস্ট ছোট একটা প্রশ্ন করব, সেটা হচ্ছে আপনার সংগঠন নিয়ে আপনি সামনে কি ভাবতেছেন, এবং আপনার সংগঠন নিয়ে আপনি যেহেতু একজন দায়িত্বশীল সাংগঠনিক সম্পাদক ছাত্র অধিকার পরিষদ, তো ছাত্র অধিকার পরিষদে আপনার পরিকল্পনা এবং বর্তমানে আপনাদের অবস্থানটা কত দূর এগিয়েছে, এবং সামনে পরিকল্পনা এবং এই ভিডিওর মাধ্যমে আপনি কাউকে আসলে কিছু বলতে চান কিনা, কারণ এর পরবর্তীতে আপনার কাছে আসার সুযোগ হবে না, এই জন্য হচ্ছে জাস্ট আপনার সমাপনী বক্তব্য মাধ্যমে শেষ করবেন। নয়ন ভাই, আপনি মিউট। হ্যাঁ, জি। ধন্যবাদ রায়হান কবির ভাই। আমার ছাত্র অধিকার পরিষদ নিয়ে পরিকল্পনার কথা যেহেতু উঠছে, আমি একটু বলে রাখি, যেখানে অধিকার ক্ষুণ্ণ হয়েছে, যেখানে অধিকার আদায় করতে পারেনি, যেখানে অধিকার আদায় হয়নি, সেখানে ছাত্র অধিকার পরিষদ আগে এসে দাঁড়িয়েছে। আপনি বিগত দিন দেখছেন, বিগত দিন এই স্বৈরাচার শাসন আমলে যেখানে অধিকার নিয়ে কথা উঠছে, যে কোটা সংস্কার বলেন বা আপনি দেখছেন যে একটা হাসপাতালে একটা শিশু মারা গিয়েছে সিজারের সময় বা ডেলিভারির সময়, সেখানেও কিন্তু সবার আগে ছাত্র অধিকার পরিষদ গিয়েছে। বা ছাত্র অধিকার পরিষদ শিক্ষা অঙ্গনেও এগিয়ে আছে। শিক্ষার দিক দিয়ে যেখানে অধিকার নিয়ে কথা ওঠে সেখানে ছাত্র অধিকার পরিষদ আছে। তো ছাত্র অধিকার পরিষদ নিয়ে আমার যে পরিকল্পনা আমরা সাতক্ষীরা জেলাতে আপনি দেখবেন হয়তো বা আমরা কিছুদিন আগে একটা সরকারি কলেজ কমিটি দিয়েছি, সেখানে আমাদের সভাপতি বা আহ্বায়ক বা সেক্রেটারি আছে, সেখানে আমরা কমিটি দিয়েছি, এবং আমরা পরবর্তী পরিকল্পনা প্রতিটা উপজেলাতে আমরা কমিটি দিয়ে যাচ্ছি। এবং আমাদের ছাত্র অধিকার পরিষদে হিউজ একটা সংখ্যক সাতক্ষীরা জেলাতে যুক্ত আছে, এবং তারা অ্যাক্টিভের সাথে অন্যায়ের বিরুদ্ধে বলেন বা অধিকার আদায় বলেন, তারা কাজ করে যাচ্ছে। তো তাদেরকে একটা প্রশ্ন আমি প্রায় করি যে এখন তো নতুন সংগঠন তৈরি হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তো সেখানে তোমাদের পরিকল্পনা কি? তো তারা একটাই কথা বলে যে রাজপথের তৈরি হওয়া সংগঠন, এবং যেটা সবাই বলে যে জীবনের প্রথম প্রেম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, তো এমন কথা আসে। তো ছাত্র অধিকার পরিষদ নিয়ে এখন আমি যদি ব্যাখ্যা করে বলি, আসলে এটা তো আমার বলার বিষয় না, কারণ 18 সাল থেকে ছাত্র অধিকার পরিষদ কি করছে বা কিভাবে তৈরি হয়েছে সবার কারো অজানা না।
সবাই জানে যে ছাত্র অধিকার কিভাবে গঠিত হয়েছে। আর আপনারা জানেন হয়তো আমাদের মূল দল গণ অধিকার পরিষদ আহ, আমাদের নিবন্ধন পেয়েছে, আমাদের মার্কার ট্র্যাক। তো আমরা গণ অধিকার পরিষদের একটি অঙ্গ সংগঠন এবং অঙ্গ সংগঠন হিসেবে আমরা কাজ করে যাচ্ছি। আহ, তো ছাত্র অধিকার পরিষদ নিয়ে আমাদের সাতক্ষীরা জেলার যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি সেগুলো আপনাদের কার্যক্রমে দেখতে পাবেন আপনারা অবশ্যই। আর ছাত্র অধিকার পরিষদে আমি একটা কথাই বলবো, যারা নতুন যুক্ত হতে চান অবশ্যই আমাদের কার্যক্রম বা আমাদের গঠনতন্ত্র দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যুক্ত হবেন ছাত্র অধিকার পরিষদে। এটা হচ্ছে আমার মূল কথা। তো যেহেতু আপনি সংক্ষেপে বলতে বলছেন, তো এই কথাটা মানে ছাত্র অধিকার পরিষদ উপলক্ষে কথাগুলো বললাম। আর আমার কিছু কথা ছিল আসলে সাতক্ষীরা কেন্দ্রিক কিভাবে সাতক্ষীরা গঠন বা আমাদের অনেক পরিকল্পনা আছে বা সাতক্ষীরা কিভাবে সাতক্ষীরার অবস্থান বা এইসব বিষয় নিয়ে কথা বলা ছিল। তো যেহেতু আপনি বলছেন সমাপনী কথা, তো আমি এই বিষয়গুলো আর নিয়ে বলবো না। তো এটুকুই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। জি, অলমোস্ট আমরা প্রায় নয়ন ভাই একটু মিউট করুন। হ্যাঁ, আমরা বেশ বিগত 1 ঘন্টার মতো লাইভে আছি, আমরা শেষ করে দিব। জাস্ট সমাপনী বক্তব্য ইমরান ভাইয়ের কাছে যেই আমি একটা বিষয় তার কাছে বলতে চাই। আমি গণ অধিকার পরিষদের ছাত্র অধিকার পরিষদের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, ওনার বক্তব্য আমি শুনতেছিলাম। তো উনি যে বিষয়টা আসলে সবার নজরে এসেছে সেটা হচ্ছে পোস্টার লাগানোর বিষয় একটা। তো আমরা দেখি যে হচ্ছে একটা জায়গা আছে সুন্দর, সেটা শহরের মধ্যে হোক বা শহরের বাইরে হোক, একটা নেতা বা একটা কর্মীর পোস্টার সেখানে একটা লাগালেই এনাফ। বাট সেখানে সেই পুরো দেয়ালটা বা ওয়ালটা বা যে জায়গাটা স্পেসটা আছে 20 থেকে 50টা যে পোস্টার লাগানো, এটা আসলে কতটুকু যৌক্তিক এবং এটা অপচয় কিনা, এটা হচ্ছে তার দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করে বলবে। এবং তার আরেকটা লাস্ট প্রশ্ন থাকবে তার রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে সামনের কিভাবে গুছায় উঠতেছেন এবং তাদের পরিকল্পনা কি, সে সামনে কি কোনো নির্বাচনের দিকে অংশগ্রহণ বা এরকম কোনো প্ল্যাটফর্ম আছে কিনা মাথার মধ্যে। এই দুইটা বিষয় দিয়ে আমরা আজকে লাইভ অনুষ্ঠান শেষ করব। তার আগে আমি আবারও ধন্যবাদ জানাই যারা আমাদের লাইভের প্রথম থেকে আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে এরকম অনুষ্ঠান আমি এর আগে কখনো অ্যারেঞ্জ করি নাই, ভুল ভ্রান্তি হতে পারে কথার মধ্যে, সবাই ক্ষমতা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চেষ্টা করেছি সাতক্ষীরার মধ্যে আন্দোলনের সময়ে যারা সম্মুখীন ছিল তার মধ্যে থেকে প্রথম সারির 3 জনকে নিয়ে কথা বলার, পরবর্তীতে আরো 3 জন আসবে, এভাবে আমরা একের পর এক আলোচনা থাকবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকবেন। কারো কোনো প্রশ্ন থাকলে লাইভে করতে পারেন সরাসরি ইমরান ভাইয়ের কাছে, আপনি কমেন্ট করলে আমি সেটা ইমরান ভাইয়ের কাছে বলে দিব। আমরা আর বেশিক্ষণ থাকবো না, সর্বোচ্চ 16 মিনিট থাকবো, আমরা 11:30 শেষ করে দিব। লাস্ট ইমরান ভাইয়ের কাছে যেটা প্রশ্ন সেটা হচ্ছে, আবারও বলতেছি যে পোস্টার লাগানোর বিষয়টা, যে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি যে বলতেছিল যে আসলে পোস্টার লাগানোর বিষয়টা ইমরান ভাই অবশ্যই অবগত আছেন। এই বিষয়টা নিয়ে তিনি ক্লিয়ার করবে যে আসলে এই বিষয়টা কতটুকু যৌক্তিক বা অযৌক্তিক কিনা, বা এর কোনো যৌক্তিকতা আছে কিনা, অপচয় কিনা, এবং তার রাজনৈতিক কেরিয়ার বা রাজনৈতিক প্ল্যাটফর্ম নিয়ে তার পরিকল্পনা কি, এবং সে নির্বাচনে যাচ্ছে কিনা, এরকম বিষয় নিয়ে তার কাছে আসলে একটা প্রশ্ন তিনি শেষ করবেন। ধন্যবাদ। তো আমি আমার জায়গা থেকে একটু ডিটেলসে বলবো। আমরা এশিয়ান সাবকন্টিনেন্টালে দেখেছি যে রাজনীতির একটা অন্যরকম একটা প্ল্যাটফর্ম। এখানে ব্যক্তি কেন্দ্রিক রাজনীতি, পরিবার কেন্দ্রিক রাজনীতি, অ্যাকচুয়াল ডেমোক্রেটিক বা গণতন্ত্র যেটাকে আর কি বোঝায়, যে ধাপে ধাপে যার যোগ্য, যার গ্রহণযোগ্যতা বেশি সেই নির্বাচনে আসবে এবং সেই রাষ্ট্রের নেতৃত্ব দিবে। তো এইখানে পোস্টার লাগানোর বিষয়টা আমি খেয়াল করেছি যে আসলে ওই যে বলে না কিছু কিছু লোকজন যে মানে পোস্টার ঠিকই আছে, শুধুমাত্র ব্যক্তিগত চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এটাই হলো বিষয়, দলীয় লেজুর ভিত্তিক পেশিভিত্তিক রাজনীতি এবং মাদার অর্গানাইজেশনের লেজুর ভিত্তিক করার কারণে আজকে রাজনীতি নষ্ট। আজকে ছাত্র সমাজ বলে যে উই হেট পলিটিক্স, কিন্তু এটা উচিত ছিল যে উই লাভ পলিটিক্স। প্রত্যেকটা ছাত্রের মুখে দরকার ছিল এটা, কারণ ছাত্ররা তাদের কোনো প্রেসিডেন্ট নাই, তাদের কোনো প্রেসিডেন্ট থাকবে না, তারা কোনো কিছু আপোষ করবে না, অন্যায়ের সাথে কখনো আপোষ করেনি এবং করবে না। এদের উচিত ছিল যে উই লাভ পলিটিক্স, কিন্তু তার বিপরীতে আমাদেরকে শুনতে হয় কি উই হেট পলিটিক্স। আমরা যখন কাউকে আহ্বান জানাই, তারা প্রথমেই বলে, তাদেরকে কোনো ডিটেলস জানানোর আগে তারাই বলে যে
আসলে এটাতে আমি আগ্রহী না, আমি রাজনীতি পছন্দ করি না। কিন্তু কেন পছন্দ? রাজনীতিতে যদি যোগ্য ব্যক্তি না আসে, রাজনীতিতে অযোগ্য ব্যক্তির মানে সরাসরি যদি ঢুকে, তারা আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে। তো সেখানে যোগ্য ব্যক্তির অভাবে আপনার অবস্থান, মানে আপনার অনুপস্থিতিতে একজন অযোগ্য ব্যক্তি উপস্থিত হবে এবং আপনাকে সে নির্দেশনা দিবে এবং আপনাকে সে পরিচালনা করবে। এটা হলো রাজনীতির সব থেকে বড় পানিশমেন্ট, রাজনীতিতে অংশগ্রহণ না করা। তো এই যে পোস্টার প্রচারণাটা এমন, যখন দেখবেন যে পূর্বে ছাত্র সংগঠন গুলা তাদের দলীয় আদর্শ, আইকন বা রাজনৈতিক মানে নেতাদেরকে একটা পরিচিতি করার জন্য বা স্মরণীয় করে রাখার জন্য সবার সামনে প্রকাশ করে ছবি সহ কিছু উক্তি দিয়ে। তো এটা হলো পোস্টারিং। তো এই পোস্টারিং গুলা যতটুকু যেখানে দরকার তার থেকে বেশি এবং অযাচিত ভাবে, মানে একটা দেওয়ালে একটা পোস্টার দিলেই সবার চোখে বাঁধে এবং দেওয়ালটা নষ্ট হয় না এবং তাদের যে মূল যে পোস্টারিং করার যে মূল যে বার্তাটা সবার কাছে পৌঁছায়। কিন্তু যখন আমরা একটা জায়গাতে হিজিবিজি ভাবে হিউজ একটা দিতে থাকি, একেবারে একটা চাপ পেতে থাকি, তো তখনই আমাদের প্রবলেম হয়। পোস্টার শাটারিং যে বিষয়টা, এটা হলো যে যেখানে যতটুকু পোস্টার তার ততটুকু পাওয়ার, মানে এই হিসেবে তারা মনে করে। কিন্তু আসলে এটা কিন্তু যৌক্তিক না। এটা অনেকেই আসলে কেন্দ্র নেতারাও জানে, তারা যথেষ্ট শিক্ষিত, ম্যাচিওর, কিন্তু আসলে তৃণমূলের যারা অতি আবেগী, অতি উৎসাহী, তারা এটা করে ফেলে। যে দরকার সব জায়গাতে, প্রত্যেকটা জায়গাতে আমাদের বার্তাটা বা প্রত্যেকটা সংগঠনের বার্তাটা পৌঁছে দেওয়া, যে আমাদের সংগঠনের এই স্পিরিট, আমাদের এই উদ্দেশ্য, আমাদের এই আহ্বান। কিন্তু এটা যখন অযাচিত ভাবে অনেক বেশি পরিমাণে অল্প জায়গাতে বেশি পরিমাণে পোস্টার হয়, তখন এই অসুবিধা হয়। তো এখানে আমরা বলবো যে দলীয় লেজুর ভিত্তিক ছাড়তে না পারলে রাজনীতি কখনো সুস্থ ধারায় প্রবাহিত হবে না। এবং পেশি শক্তি, কালো টাকা, ক্ষমতার লোভ, এই কয়েকটা বিষয় যদি না ত্যাগ করতে পারে ছাত্র সংগঠন কখনো ভালোভাবে দাঁড়াতে পারবে না এবং বাংলাদেশে কখনো প্রতিষ্ঠা লাভ করবে না এবং সাধারণ শিক্ষার্থীদের কাছে যাইতে পারবে না, সাধারণ শিক্ষার্থীদের মনে যাইতে পারবে না। কারণ সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সংগঠন করে, তারা রাজনীতি করে না, তারা রাজনীতি বোঝে না, তাদের রাজনীতি করার দরকার না। কারণ ছাত্র সংগঠন প্রত্যেকটা সংগঠনের ভ্রাতৃপ্রতিম সংগঠন, এটা কিন্তু অনেকে জানে না। তারা মনে করে ছাত্রলীগ বা ছাত্র শিবির বা ছাত্র দল বা ছাত্র পরিষদ, ছাত্র ঐক্য, ছাত্র মৈত্রী, ছাত্র সমাজ, অ্যাকচুয়ালি এগুলো হলো প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের একটি ভ্রাতৃপ্রতিম সংগঠন। এটা কখনোই কোনো অঙ্গ সংগঠন ছিল না। তো তাদেরকে মেন সংগঠন বা মাদার অর্গানাইজেশন গুলা ভুল পথে পদ পদবীর জন্য, টাকা পয়সার জন্য বা অন্য কোনো ধারায় প্রভাবিত করার চেষ্টা করে। তখনই ছাত্র সংগঠন তাদের নীতি ও আদর্শ থেকে পথভ্রষ্ট হয়। তো আমরা চাইবো ছাত্র অধিকার পরিষদ, আমরা চাইবো এইটা থেকে দূরে থাকতে। আমরা পোস্টারিং বা আমাদের আহ্বান হবে, কিন্তু সেটা অতিমাত্রায় না। আমাদের 64 জেলা, আমাদের প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত আমাদের আহ্বানটা পৌঁছাতে হবে, কিন্তু সেটা মানুষের জন্য বিরক্তির কারণ না হতে পারে, মানুষের কাছে যেন তিক্ততার শিকার না হয়। তো এটা আমার সংগঠনের কথা এই জন্য বললাম যে আমাদের এই ধরনের কার্যক্রম এখনো অব্দি লক্ষ্য করা যায়নি এবং ভবিষ্যতে যাবে না, এটা আমরা খেয়াল রাখবো। আশা করি আপনারা পোস্টারিং বিষয়টা বুঝতে পেরেছেন। আপনারা এটা খেয়াল করেছেন, ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন ভাই সরাসরি বলেছে যে এটা পোস্টারিং নিষিদ্ধ করা বা এটা মানে এটা নিয়ে একটু কথা বলেছে যে পোস্টারিং ইস্যুটা এমন যে ক্যাম্পাসে যে পোস্টারিং নিষিদ্ধ করেছে এটা আসলে ঠিক না। পোস্টারিং বা আহ্বান করা এটা ঠিক আছে, কিন্তু যদি অতিমাত্রায় করে থাকে তো সেটা হলো যারা করেছে তারা অতি উৎসাহী, তারা তাদের নিজেদের জায়গা থেকে করেছে, এটা দায়ভার কেন্দ্র নিবে না। তার জায়গা থেকে তিনি ঠিক আছেন, তিনি যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট একজন সাংগঠনিক একজন ব্যক্তি, ছাত্র দলের মধ্যে একটা বৃহৎ একটা সংগঠনের সাধারণ সম্পাদক। তার উক্তিটা আমি একটু আগে দেখলাম। তো এই যে ব্যক্তিটা, দূরদর্শিতা, একটা রাজনীতি সংগঠনে এই যে আমাদের 5 আগস্টের পরবর্তী প্রত্যেকটা সংগঠনের উদ্দেশ্য ছিল স্বৈরাচারকে হটানো, তারা ক্ষমতায় ভাগাভাগি করে না যে আমি ক্ষমতা যাবো এমন না। তো এই ঐক্যটা ধরে রাখার জন্য তিনি এই বার্তাটা দিয়ে ক্লিয়ার করেছে যে আমাদের ভিতরে সহিষ্ণু হইতে হবে এবং সহিষ্ণু হইতে পারলে আমরা আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য ঠিক রাখতে পারবো। এইটা হলো আপনার প্রথম প্রশ্নের উত্তরটা আমি ক্লিয়ার করলাম। দ্বিতীয় প্রশ্ন আপনি করেছেন আমাদের নির্বাচনে যাবো কিনা। নির্বাচন অনেক বড় একটা বিষয়, জনগণের প্রতিনিধি, জনগণের ভালোবাসা, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের যে দাবিটা, এটা হলো নিজের মধ্যে একজন ব্যক্তির মধ্যে উত্থাপন করাকে নেতা বলে এবং সেই নেতা যখন রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত হয় তখন তাকে জনপ্রতিনিধি বলে। জনপ্রতিনিধি যখন হবে
তখন প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হইতে হবে, প্রত্যক্ষ ভোটে, জনগণের প্রত্যক্ষ ভোটে। তো এই জায়গাটা একটা বিষয় দেখতে হবে, আমরা ছাত্র মানুষ, আমাদের বাংলাদেশে বেশিরভাগ মানুষ চেষ্টা আসছে যে বুড়ো নেতৃত্ববৃন্দ বা বয়োজ্যেষ্ঠতার ভিত্তিতে নেতৃত্ব না নির্বাচন করে যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করতে। তো ইনশাল্লাহ হ্যাঁ, আমাদের আগ্রহ এবং ইচ্ছা উভয়টাই আছে। আমাদের সময় এবং ক্ষেত্র অনুযায়ী এবং আমার সংগঠন যখন আমাকে অনুমতি দিবে এবং যখন আমি মনে করবো যে আমার সাতক্ষীরার মানুষজন আমাকে ভালোবাসে এবং তাদের দরকার আমার তাদেরকে প্রতিনিধিত্ব হিসেবে, ইনশাল্লাহ আমি তখন অবশ্যই ইউনিয়ন, উপজেলা এবং জেলা পর্যায়ে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করব এবং জনপ্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করব। এবং আমি সেই আকাঙ্ক্ষাটা এখনো অব্দি আমার ভিতরে পুষে রাখি এবং আমার যারা সংগঠনের দায়িত্বশীল আছে, আমার যারা অনুজ এবং অগ্রজরা আছে, তারা আমাকে পরামর্শ দিবে, আমি সেই অনুযায়ী কার্যক্রম করব। তবে এখন আপাতত আমাদের দরকার কোন নির্বাচন বা ক্ষমতা ভাগাভাগি না করে আমাদের উচিত হবে রাষ্ট্রটাকে সংস্কার করা। অনেকেই ধন্যবাদ। ক্ষুধার্ত ব্যক্তিগুলা তারা বলছে যে এখন নির্বাচন দেওয়া, আসলে এখন নির্বাচন দেওয়ার কোনো প্রয়োজন আমার কাছে আসলে মনে পড়ে না। যে পূর্বে যে ভঙ্গুর যে রাজনৈতিক কাঠামো, দেশের যে রাজনৈতিক কাঠামোটা আছে সেটার একটা যৌক্তিক সংস্কার করা দরকার প্রথমে, এবং দেশে সুষ্ঠু ভোটের একটা ব্যবস্থা করা দরকার। যে সুষ্ঠু ভোটটা যে হবে বাংলাদেশে এর নিশ্চয়তা দেওয়ার দরকার। তারপরে নির্বাচন, তারপরে আমরা নির্বাচনের মতো একটা জায়গা দেখতে পারবো। আমি আমার বয়সে এখনো পর্যন্ত সুষ্ঠুভাবে ভোট দিতে পারি নাই। আমার যে বয়স হলো এই বয়সে আমি এখনো আমার সুষ্ঠুভাবে একটা ভোট দিতে পারি নাই। এর থেকে একটা স্বাধীন বাংলাদেশে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। তো এটাই বলবো, এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার একটাই দাবি থাকবে, সর্বপ্রথম যে দেশে একটা রাজনৈতিক রূপরেখা দাঁড় করানো হোক এবং সকলের মতামতের ভিত্তিতে একটা জাতীয় সরকার গঠন হোক এবং দেশে সুষ্ঠু নির্বাচনের একটা নিশ্চয়তা এবং পরিবেশ তৈরি করা হোক। রাজনৈতিক ব্যক্তিদেরকে এই পরিষদ থেকে, আমাদের এই যে উপদেষ্টা মন্ডলী থেকে বের করে দেওয়া হোক এবং এখানে যারা অরাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তাদের দ্বারা নির্ধারিত হোক কিভাবে কি করতে হবে এবং তাদের নীতিমালা বহির্ভূত কোনো কার্যক্রম যেন তাদের না হয়, রাষ্ট্রের সাথে সাংঘর্ষিক কোনো কার্যক্রম যেন তাদের সাথে না হয়। এবং তাদের কাছে আমার এটাও পরামর্শ থাকবে, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো, কারণ আমরা এক একটা বিপ্লবী, আমরা এক একটা প্রতিনিধির সমতুল্য। ডিসিএসপি তারা দেশের জনগণের প্রতিনিধি, তারা হলো প্রজাতন্ত্রের কর্মকর্তা, তারা প্রজাতন্ত্রের কর্মকর্তা, তারা আমাদের চলাবে না, আমরা তাদেরকে, তারা আমাদের নির্ধারণের জন্য তাদের অধীনে যারা কর্মরত আছে তারা তাদের কর্তৃপক্ষ। যেমন জেলা প্রশাসক বলতে আপনাদেরকে অনেকে জানা নাই, আমি ক্লিয়ার করে দিই, হঠাৎ করে সামনে আসলো। জেলা প্রশাসক বলতে জেলার যে আওতাধীন যে নির্বাহী অফিসার গুলো আছে, যে কর্মকর্তা গুলো আছে, সরকারি আমলা যারা আছে তাদের প্রশাসক তিনি সাধারণ জনগণের প্রশাসক না, সাধারণ জনগণের একজন প্রতিনিধি। তিনি যেন সরকারি যে নির্দেশনা গুলো আছে, সরকারি যে কাঠামো গুলো আছে সেটা যেন তার দ্বারা সঠিকভাবে বন্টন এবং পরিবন্টন হয়, সেটার দায়িত্বে তিনি আছেন। তো আমরা একজন সুষ্ঠু নাগরিক হিসেবে, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে আমরা তাদের থেকে অধিকারটা বুঝে নিব। আমরা কোনো অন্যায় অবিচার হইলে আমরা প্রশাসনের কেন যাবো? আমরা নিজেরাই তো প্রশাসনকে করবো। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাল্লাহ রাষ্ট্র সংস্কার করবো, পরে সংস্কার থেকে রাষ্ট্র সংস্কারের পথে। এবং আমি আমার সংগঠনের নামটা বলবো যে সবাই ভেবে দেখবেন, ভালো খারাপ তো প্রত্যেকটা সংগঠনে আছে। আমরা চেষ্টা করেছি তারুণ্য নির্ভর একটা রাজনীতি তৈরি করতে, তারুণ্য নির্ভর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে। আমাদের বার্ধক্য জনিত যে বিষয়গুলো বলবো তাদেরকে না, জেনারেশন যে গ্যাপটা, এই গ্যাপের মাধ্যমে আমাদের যে তারা ভাবতেছে যে আমাদের সিনিয়র যারা আছে তারা তাদের থেকে আমরা বুঝি কম। আমরা এত বড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছি, আমরা রাষ্ট্র সংস্কার করতেছি, আমরা অবশ্যই তার থেকে পরামর্শ নিব, কিন্তু আমাদের মধ্যে এজ কনফ্লিক্ট বা জেনারেশন কনফ্লিক্ট এটা যেন কখনো না তৈরি হয়। তো ধন্যবাদ সবাইকে, অনেক কথা বলে ফেললাম। সবাই দোয়া রাখবেন ইনশাল্লাহ। এবং আমাদের রায়হানকে আমি বরাবরই ধন্যবাদ জানাবো যে আমার একটা উদ্যোগ নেওয়ার জন্য, ভবিষ্যতে এইটার পরিমার্জিত করে এবং সুষ্ঠু একটা কাঠামোর দিক থেকে যেন সুন্দর একটা, এর থেকেও সুন্দর হতে পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করা, এবং তার জন্য শুভকামনা। সবাই তার যে এই যে প্ল্যাটফর্ম পেজ বা যেখান থেকে এটা পাবলিশ হচ্ছে এটা পাশে থাকবেন ইনশাআল্লাহ। নতুনত্ব এবং তারুণ্য নির্ভর কিছু থাকবে তার কাছে, সবাই তার জন্য দোয়া রাখবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। তো সবাই ধন্যবাদ। এবং আমাদের বক্তিয়ার এবং আমাদের নয়ন, এরা আমার দুঃসময়ের সহযোদ্ধা, সবাই তাদের জন্য দোয়া রাখবেন। তারা আমার ভাই বললেও
ভুল হবে, তারা আমার রক্তের ভেতর থেকে বড় কিছু। তাদের জন্য সবাই দোয়া রাখবেন। ইনশাল্লাহ আগামী বাংলাদেশে আমরা তরুণ নির্ভর একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ ইমরান ইমরান ভাইকে। তো ইমরান ভাইয়ের কথাটা আমি একবার বলে শেষ করতে চাই অনুষ্ঠানটা, জাস্ট 2 মিনিটের সময় আছে আর। সেটা হচ্ছে আহ, যে ইমরান ভাই যেটা বললো যে আমি এখনো ভোট দিতে পারি নাই, আমার এই যে বয়স হয়েছে। তো সেম আমি আমার কথাই বলি, আমার বয়সে আমি যতটুকু আমার ভোট প্রদান করার অধিকার আমার জবে থেকে হয়েছে, তারপরে আমি হয়তো 2বার না 3বার ভোট দেওয়ার সক্ষমতা বা দেওয়ার একটা প্রসেস আমি পেয়েছি, বাট আমি ভোট দিতে পারি নাই। তো বাংলাদেশে যেন এরকম আর না হয় যে ভোট দেওয়ার ক্ষমতা মানুষের লোপ পায় বা দিতে পারে না, এমন যেন না হয়, এটাই আমি আশা করবো বাংলাদেশের যারা নেতৃত্ব দিবে আগামী দিনের। এবং আমি চাই আগামী দেশ তরুণদের হাতে উঠবে এবং তরুণরা নেতৃত্ব দিবে। কারণ একটা মানুষ বা একটা যে নেতৃত্ব দিবে, সে যদি নিজেই চলতে হলে তার অন্যজনকে সাহায্য নিতে হয়, নিজে গাড়িতে উঠতে পারে না, নিজে চলতে পারে না, তাহলে সে কিভাবে দেশকে লিড দেবে? তো আমি চাই সবসময় তরুণরা অ্যাক্টিভ থাকে, তরুণদের মাধ্যমে দেশের নতুনত্ব খুঁজে পাবে, বেকারত্ব হ্রাস পাবে। তো ধন্যবাদ সবাইকে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য, ইমরান ভাই এবং বখতিয়ার ভাই, নয়ন ভাই। আর আজকে আমার একটা প্রোগ্রাম, ফার্স্ট প্রোগ্রাম ছিল। ইনশাল্লাহ সামনে আমি আরো ভালো কিছু দেওয়ার চেষ্টা করব, আরো সুন্দর করে প্রমোজিত এবং সংশোধনের বিষয় থাকে অনেকগুলো, কারণ প্রত্যেক জিনিসই যে শুরু থেকে অনেক পারফেক্ট হবে এটা কোনো বিষয় না। তবে সামনে ভালো কিছু হবে ইনশাল্লাহ। সবাইকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আর যারা লাইভে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেক কমেন্ট এসেছে, ফার্স্ট প্রোগ্রামে এত সারা আমি আসলে কল্পনা করতে পারিনি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা দিয়েছেন ও কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আজকের অনুষ্ঠানের সমাপনীতে সবাইকে ধন্যবাদ রেখে আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।